করি। চলো এখন একটু খেয়াল করো, একটু জুম করতেছি। এই যে আচ্ছা, আমরা গতকাল ডি ব্লক পর্যন্ত শেষ করছিলাম, অর্থাৎ ডি ব্লকের মৌলগুলার ধর্মগুলা পড়ছিলাম, এরপরে কিন্তু আর পড়ি নাই। আমরা আসলে আজকে শুরু করব অবস্থান্তর মৌল থেকে। অবস্থান্তর মৌলের কি কি ধর্ম আছে, অবস্থান্তর মৌল কি, এবং অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা বুঝে বুঝে পড়ব। প্রথমে আমরা দেখব অবস্থান্তর মৌল যারা, তারা হচ্ছে ডি ব্লক ভুক্ত মৌল। তাইলে অবস্থান্তর মৌলগুলা হচ্ছে ডি ব্লক ভুক্ত মৌল। 2 নাম্বার, অবস্থান্তর মৌল শর্ত হচ্ছে ডি ব্লক ভুক্ত মৌলের যে আয়নগুলা আছে, ধরো আয়রন, আয়রনের আয়ন আছে আয়রন 2+, আয়রন 3+, এই আয়নগুলার ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটালে 1টা থেকে 9টা ইলেকট্রন পাও, ডি অরবিটালে 0টা ইলেকট্রন পাইলে হবে না, ডি অরবিটালে 10টা ইলেকট্রন পাইলে হবে না। যদি এরকম পাও তাইলে সেটা হচ্ছে অবস্থান্তর মৌল, যদি এরকম পাও সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। এখন একটু চলে আসো, আয়রন হচ্ছে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল দুইটাই। তাহলে ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না, এরকম মৌল হচ্ছে 5টা। সেই 5টা মৌলের নাম একটু সবাই কমেন্টে লিখো, কারণ গত ক্লাসে এটা আমি দেখাইছি যে ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। সেই মৌলগুলা কি কি? তুমি স্ক্যান্ডানিয়াম পাচ্ছ, জিঙ্ক পাচ্ছ, আরো কয়েকটা মৌল আছে, সেই মৌলগুলোর নাম একটু বলো। আচ্ছা, এখন একটু চলে আসো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলা কি। এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, অর্থাৎ খেয়াল করো যে আয়রনের আছে, কপারের আছে, ম্যাঙ্গানিজের আছে। তো এই যে এক একটা মৌলের একাধিক জারণ অবস্থা। 2 নাম্বার, এরা রঙিন আয়ন তৈরি করে, অর্থাৎ এদের আয়নের কালার আছে, এক একটা আয়নের কালার এক এক রকম, এবং তোমাকে কিন্তু এই আয়নগুলোর কালার কি কি সেইটাও মনে রাখতে হবে। চলে আসো আমরা একটু জটিল আয়ন গঠন দেখি। আমরা এরপর দেখতে চাচ্ছি জটিল আয়ন গঠন। জটিল আয়ন গঠনটাও আমরা ব্যাখ্যা করব ভ্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে। যেমন অবস্থান্তর যে মৌলগুলা, তারা যে জটিল যৌগ গঠনের সময় রঙিন আয়ন সৃষ্টি করে বা বর্ণ দেয়, এই বর্ণটা কিভাবে দেয় সেটা ব্যাখ্যা করা যায় ক্রিস্টাল ফিল্ড মতবাদের সাহায্যে। বা এরা যে চুম্বকীয় ধর্ম দেয়, এই চুম্বকীয় ধর্ম ব্যাখ্যা করা যায় ক্রিস্টাল ফিল্ড মতবাদের সাহায্যে। আর রঙিন আয়ন সৃষ্টি যেটা, সেটা ব্যাখ্যা করা যায় কিভাবে বলতো? আচ্ছা, আজান দিচ্ছে আমাদের, আজানের পরেই আমরা
আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করো, জটিল আয়ন যেটা সেটা ভ্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা যায়, আর এই যে রঙিন আয়ন সৃষ্টি বা চুম্বকীয় ধর্ম এটা ব্যাখ্যা করা যায় ক্রিস্টাল ফিল্ড মতবাদের সাহায্যে। যে জায়গাগুলোতে আমরা আসবো, প্রভাবক রূপে ক্রিয়া এটাও দুইভাবে ব্যাখ্যা করা যায়, সেই জায়গাটাতেও আমরা আসবো, সবগুলোতেই আসবো আস্তে আস্তে। এখন চলে আসো, আমরা দেখতেছি কোন মৌলগুলা, ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না, স্ক্যান্ডানিয়াম আছে, জিঙ্ক আছে, ক্যাডমিয়াম আছে, মার্কারি আছে, আর একটা আছে ইট্রিয়াম। তাহলে আমাদের 5টা মৌল, ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। এখন আমরা একটু 3D ব্লক মৌল দেখতে চাই। 3D ব্লক মৌল কারা? আমরা যদি একটু খেয়াল করি, একটু এখানে দেখো, আমাদের ডি ব্লক মৌল এরা, এদের ইলেকট্রন বিন্যাস খেয়াল করো, এই যে স্ক্যান্ডানিয়াম 3D, টাইটেনিয়াম 3D, ভ্যানাডিয়াম 3D, ক্রোমিয়াম 3D, তাহলে এরা সবাই 3D দেখছো। এখানে চলে আসো ইট্রিয়াম, জিরকোনিয়াম 4D 4D, তাহলে এরা হচ্ছে 3D ব্লক, এরা 4D ব্লক, এরা 5D ব্লক। ক্লিয়ার জিনিসটা? তাইলে 3D 4D 5D 6D ব্লক। ওকে, 3D ব্লক যে মৌলগুলা তাদের ক্ষেত্রে বলা আছে এদের ধাতব ঔজ্জ্বল্য, এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কি একটু বলি। 3D ব্লকের মধ্যে সবচেয়ে কম ঘনত্ব স্ক্যান্ডানিয়ামের, আর সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে কপারের। আবার আমরা যদি বলি এই ডি ব্লক ভুক্ত মৌলের মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে ইরিডিয়ামের, ডি ব্লকের মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে ইরিডিয়ামের। তাহলে মোটামুটি এই 3টা তথ্য আমরা একটু মনে রাখবো, যে সবচেয়ে কম ঘনত্ব স্ক্যান্ডানিয়ামের 3D ব্লকের মধ্যে, সবচেয়ে বেশি ঘনত্ব কপারের, আর ডি ব্লক ভুক্ত মৌলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে ইরিডিয়ামের। সবচেয়ে বেশি ঘনত্ব কার? ইরিডিয়ামের। এখন আমরা একটু নিচের দিকে চলে আসবো, একটু চলে আসো, আমরা একটু চৌম্বক ধর্ম ব্যাখ্যা করি। অর্থাৎ অবস্থান্তর মৌলগুলা যে চৌম্বক ধর্ম দেখায়, চৌম্বক ধর্ম কেন দেখায়? এখানে ব্যাপারটা খুবই লজিক্যাল। সেটা হচ্ছে একটা অরবিটালে, ধরো এটা একটা অরবিটাল, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং ইলেকট্রন দুটো তুমি জানো একটা এদিকে মুখ করা থাকলে আর একটা এদিকে মুখ করা থাকে, তাই না? এখন যখন, অর্থাৎ একটা ইলেকট্রন যদি এদিকে ঘুরে আর একটা ইলেকট্রন এদিকে ঘুরে, এখন যখন একটা ইলেকট্রন এদিকে ঘুরে সেখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, আবার যখন এদিকে ঘুরতেছে, এদিকে ঘুরতেছে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এদিকে ঘুরতেছে আর একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং এই দুইটা চুম্বক ক্ষেত্র নিউট্রাল হয়ে যায়। কি হয় ভাইয়া? নিউট্রাল হয়ে যায়। তাহলে এদিকে ঘুরতেছে চুম্বক ক্ষেত্র, এদিকে যেহেতু দুইটা দুই দিকে ঘুরতেছে, ফলে এই দুইটা চুম্বক ক্ষেত্র একসাথে মিলে একটা নিউট্রাল ক্ষেত্র তৈরি হয়। ফলে একটা অরবিটালে যদি 2টা ইলেকট্রন থাকে, অরবিটালে যদি 2টা ইলেকট্রন, বা এখানে ডি আছে 5টা ঘর আছে, 5টা ঘর আছে, তো যদি দেখো যে এই যে ডাবল ডাবল, হ্যাঁ, যে এরকম আছে, তাহলে এরা মনে রাখবা এরকম মানে ডাবল ডাবল আছে, কোনো সিঙ্গেল নাই, মোট কথা সিঙ্গেল নাই, তাইলে তারা নিউট্রাল হয়ে যাবে, এরা নিউট্রাল হবে। এখন একটা নিউট্রাল জিনিসের কাছে একটা চুম্বক যদি আনো, তাহলে ওই নিউট্রাল জিনিস আর চুম্বকের ভিতর কোনো আকর্ষণ বিকর্ষণ হওয়ার কথা না, অ্যাকচুয়ালি ওরা চুম্বক ক্ষেত্রকে বিকর্ষণ করে। কিন্তু যখনই এখানে একজন সিঙ্গেল থাকবে, সেখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, আর তার কাছে যদি একটা চুম্বক আনো, তাহলে এই চুম্বক মানে খুবই দুর্বল একটা চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, তো এই চুম্বকটাকে আনলে তারা একজন আরেকজনকে আকর্ষণ করবে। যখনই আকর্ষণ করবে সেটাকে বলা হয় প্যারাচুম্বক। যারা আকর্ষণ করে তারা প্যারাচুম্বক। তাহলে আকর্ষণের শর্ত কি? সিঙ্গেল ইলেকট্রন থাকতে হবে। আর বিকর্ষণের শর্ত কি? ডাবল থাকতে হবে, কোনো সিঙ্গেল থাকা যাবে না। সিঙ্গেল থাকলেই প্যারাচুম্বক, আর যদি ডাবল থাকে তাহলে তারা হচ্ছে ডায়াচুম্বক। তো ডাবল থাকলে ডায়াচুম্বক, আর সিঙ্গেল থাকলে প্যারাচুম্বক। তো এখানে ঠিক সেই ব্যাপারটাই আছে। চলো আমরা একটু এখানে চলে আসি। তো চুম্বক আসলে 3 রকম, একটা হচ্ছে প্যারাচুম্বক যাদেরকে প্যারাম্যাগনেটিক বলে, একটা ডায়াচুম্বক, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? বিজোড় ইলেকট্রন আছে, তাহলে বিজোড় ইলেকট্রন থাকলে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এখানে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করো, টাইটেনিয়াম 3+, ভ্যানাডিয়াম 3+, ক্রোমিয়াম 3+, ম্যাঙ্গানিজ 2+, আয়রন 2+, প্রত্যেকটাই দেখবা যে বিজোড় ইলেকট্রন আছে। প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাসে দেখবা যে কোনো একটা অরবিটালে বিজোড় ইলেকট্রন পাচ্ছ। আর ফেরোম্যাগনেটিক হচ্ছে যেসব পদার্থ চুম্বক ক্ষেত্র দ্বারা অনেক বেশি আকৃষ্ট হয়, যারা নিজেই চুম্বক। তো এই আয়রন, কোবাল্ট আর নিকেল এরা ফেরোম্যাগনেটিক এবং এরাই নিজেই চুম্বক। তাহলে এদের ব্যাপারটা কি? এরা নিজেই
চুম্বক, আয়রন, কোবাল্ট, নিকেল। তাহলে এটা ফেনিকো দিয়ে মনে রাখা যায়, ফেনিকো। তাহলে ফেনিকো। এখন চলে আসো, আমরা দেখতে চাই ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক জিনিসটা কি ভাইয়া? ওই যে বললাম যে কোনো অরবিটালে বিজোড় ইলেকট্রন নাই। বিজোড় ইলেকট্রন যখন না থাকবে, দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্যাটায়ন, আয়ন বা ক্যাটায়ন, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যারা, তাদের হয় হচ্ছে ক্যাটায়ন। তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে ক্যাটায়ন গুলা, তারা ডায়াম্যাগনেটিক। কারণ তুমি খেয়াল করো, যখনই তারা ক্যাটায়নে পরিণত হচ্ছে, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, তো এই যে মৌলগুলা, এই মৌলগুলার বিজোড় ইলেকট্রন নাই, তাই এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আচ্ছা, অবস্থান্তর যে ধাতুগুলা, তারা প্রভাবক হিসেবে কাজ করে। এখন প্রভাবক হিসেবে কিভাবে কাজ করে, সেই জায়গাটার জন্য দুইটা থিওরি দিছে। একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবন, ক্যাটালাইসিস থ্রু অ্যাবজর্পশন, আর একটা আছে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ায় প্রভাবন, ক্যাটালাইসিস উইথ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফরমেশন। তবে চলো এই দুইটা জিনিস আমরা একটু সংক্ষেপে বুঝি। আচ্ছা, তাহলে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, চলো এই দুইটা জিনিস আমরা একটু খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমরা একটু অধিশোষণের মাধ্যমে প্রভাবন, অধিশোষণের ক্ষেত্রে কি হয় চলো একটু দেখি। আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। যেখানে ধরো নাইট্রোজেন আছে, এখানে হচ্ছে তোমার নাইট্রোজেন আছে, এখানে 3টা হাইড্রোজেন আছে, এখানে আমার প্রভাবক হিসেবে কাজ করতে হচ্ছে আয়রন, এবং আমার তৈরি হচ্ছে কি বলতো, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলে হেবার পদ্ধতি। তাহলে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষ করা হয়, এবং এখানে আমার যে প্রভাবক আয়রন, এটাকে ক্যাটালিস্ট বলে। ক্যাটালিস্ট মানে হচ্ছে প্রভাবক। তাহলে আয়রন হচ্ছে কঠিন একটা জিনিস, তাই না? আয়রন হচ্ছে কঠিন। ধরো এখানে কঠিন আয়রন আছে, আর এই নাইট্রোজেন হাইড্রোজেন কি বলতো, গ্যাস। নাইট্রোজেন হাইড্রোজেন হচ্ছে গ্যাস। তাহলে ধরো আয়রনের পৃষ্ঠে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এসে জমা হয়, তাইলে এই কঠিন আয়রনের পৃষ্ঠে এই নাইট্রোজেন হাইড্রোজেন জমা হয়, কঠিন আয়রনের পৃষ্ঠে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এসে জমা হয়, এবং জমা হওয়ার পরে এরা সক্রিয় হয়। অর্থাৎ এখন কিন্তু এরা অ্যাক্টিভ না, জমা হওয়ার পরে এরা সক্রিয় হয় এবং বিক্রিয়া করে। তাহলে এখানে আয়রন কিভাবে কাজ করে আবারও বলি, অধিশোষণ করে। আয়রন এই দুইটাকে অধিশোষণ করে, তার কারণে আয়রনের কঠিন পৃষ্ঠে সেই দুইটা জমা হয়, জমা হওয়ার পরে তারা অ্যাক্টিভ হয়, দুইজন একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে, একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া। এটা আসলে অধিশোষণের মাধ্যমে প্রভাবনের একটা খুব চমৎকার উদাহরণ। এটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবনের একটা খুবই চমৎকার উদাহরণ। এখন আর একটা জিনিস দেখো, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে প্রভাবন। অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে প্রভাবন। ধরো একটা বিক্রিয়া তোমরা সবাই জানো, বিক্রিয়াটা হচ্ছে এরকম যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি। ধরো তোমার কাছে সালফার ডাইঅক্সাইড আছে, এর সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবক হিসেবে কাজ করতেছে, তৈরি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। তো এই বিক্রিয়াটা হয় হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। ব্যাপারটা কি রকম, ধরো এখানে প্রভাবক হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এই যে প্রভাবক প্রথমে সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে প্রথম ধাপে সালফার ডাইঅক্সাইডের প্রভাবক বিক্রিয়া করে, সালফার ডাইঅক্সাইডের প্রভাবক বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে V2O4, ক্লিয়ার? পরবর্তীতে এই V2O4 এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে এই যে V2O4, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড তৈরি হয়। কি হয়েছে, আবার ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড তৈরি হয়। অর্থাৎ খেয়াল করো যে মাঝে অন্তর্বর্তী একটা যৌগ আমার প্রভাবক তৈরি করছিল, অন্তর্বর্তী একটা যৌগ যখন তৈরি করছে, এই অন্তর্বর্তী যৌগ তৈরি হওয়ার প্রক্রিয়ায় এই সালফার ডাইঅক্সাইড আরো বেশি অ্যাক্টিভ হয়। কি হয়, আরো বেশি অ্যাক্টিভ হয়, এবং পরবর্তীতে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে। মানে আলটিমেটলি তোমার প্রভাবক যা ছিল তাই আছে, কিন্তু মাঝে একটা যৌগ তৈরি হইলো, তখন এই সালফার ডাইঅক্সাইড বেশি অ্যাক্টিভ হয়ে গেল, সালফার ডাইঅক্সাইড সক্রিয় হইলো, তারপর সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। কি বললাম, তারপর সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। তাহলে এই যে প্রভাবক অন্তর্বর্তী একটা যৌগ তৈরি করলো, আবার পরবর্তী প্রভাবকটা আবার আগের জায়গায় চলে আসলো, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে, এই ব্যাপারটা ঘটে হচ্ছে এই যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবক, এটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ায় প্রভাবন। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা একটু বইয়ে যাই।
একটু বয়ে যেতে চাই। আচ্ছা ওয়েট, একটু ব্যাকে যাচ্ছি। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবন। অর্থাৎ আমরা যে উদাহরণটা দেখাইলাম, এই যে ধরো আয়রন প্রভাবক আছে তাই না, তারপর আছে নাইট্রোজেন, হাইড্রোজেন। তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন আয়রনের পৃষ্ঠে জমা হবে কেন? এর পিছনে রিজনটা হচ্ছে আয়রনের ফাঁকা ডি অরবিটাল। অর্থাৎ তুমি খেয়াল করলেই দেখছো যে অবস্থান্তর যে মৌলগুলো আছে, অবস্থান্তর ধাতুগুলো আছে, এরাই প্রভাবক হিসেবে কাজ করে। এর পিছনে রিজন হচ্ছে ফাঁকা ডি অরবিটাল। ওই ফাঁকা ডি অরবিটালের যে জায়গা, সেইখানেই হচ্ছে এই নাইট্রোজেন হাইড্রোজেন যে শোষিত হয়, শোষিত হয়ে তারা অ্যাক্টিভ হয় এবং তারা সক্রিয় হয়ে তৈরি করে অ্যামোনিয়া। তাহলে এই হচ্ছে ঘটনা। আর 2 নাম্বার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন। তুমি অলরেডি দেখছো যে এই যে বিক্রিয়াটা, যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি, এই প্রক্রিয়ায় কিন্তু এই অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়াটা কাজ করে। এবং এই সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরির যে প্রক্রিয়া, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড তৈরির প্রক্রিয়া। মানে সালফিউরিক অ্যাসিড তৈরির ধাপ আছে, তার প্রথম ধাপ হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড তৈরি ডাইঅক্সাইড থেকে, এখানে লাগে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এবং এই যে প্রক্রিয়া সালফিউরিক অ্যাসিড তৈরি করতেছো, এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্পর্শ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নাম কি বলছি ভাইয়া? স্পর্শ প্রক্রিয়া। এখন একটু চলে আসো, এখানে চমৎকার একটা কথা আছে, প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস করে। প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হ্রাস করে, এর মানে কি? এর মানে হচ্ছে একটা বিক্রিয়া যদি হইতে হয়, সেখানে একটা এনার্জি লাগে। ধরো আমি ধরে নিচ্ছি এই যে বিক্রিয়াটা হবে, এই বিক্রিয়া হইতে আমি ধরে নিচ্ছি 500 এনার্জি লাগবে, 500 কিলোজুল এনার্জি। ক্লিয়ার? এখন এই প্রভাবকটা, এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডটা এসে কি করছে, এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডটা এসে কি করছে, এই এনার্জির পরিমাণটা কমাই দিছে। এই 500 হচ্ছে সক্রিয়ণ শক্তি। অর্থাৎ এই সালফার ডাই অক্সাইডকে সক্রিয় করার শক্তি। মানে এই সালফার ডাই অক্সাইডের মানে অত বেশি বিক্রিয়া করতে চায় না, ফলে এই 500 শক্তি দিলে হয় না যে একজন মানুষকে একটা কাজ করাইতে হবে, এখন ওরে এই 500 টাকা দিলে ওই কাজটা করবে, ঠিক আছে? 300 টাকা দিলে কাজ করবে না, 400 টাকা দিলে কাজ করবে না। তো প্রভাবক এসে কি করে? প্রভাবক অনেকটা দালালির কাজ করে। ওকে এসে বুঝায় যে ভাই শোন, তোরে 300 টাকা দিচ্ছি, প্লিজ তুই কাজটা করে দে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে প্রভাবক কি করে? এই সক্রিয়ণ শক্তি হ্রাস করে। তাহলে এখন তোমার কম শক্তি দিলেই বিক্রিয়াটা হচ্ছে। তাহলে প্রভাবক সক্রিয়ণ শক্তি হ্রাস করে। প্রভাবক সক্রিয়ণ শক্তি হ্রাস করে। কি বললাম ভাইয়া? প্রভাবক বিক্রিয়ার যে সক্রিয়ণ শক্তি, এটাকে হ্রাস করে। আচ্ছা ঠিক আছে, এখন চলে আসো, আমরা একটু চলে আসি অবস্থান্তর ধাতুর আয়নের বর্ণ। এই যে আয়নের বর্ণগুলো আছে না ভাইয়া, এই আয়নের বর্ণগুলো তোমাকে শিখতে হবে। এই অবস্থান্তর ধাতুর আয়নের বর্ণ যেটা, যে অবস্থান ধাতুগুলো রঙিন আয়ন তৈরি করে বা রঙিন যৌগ তৈরি করে, কেমনে তৈরি করে সেটা আমি তোমাকে বুঝাচ্ছি। চলে আসো, এই জিনিসটা বোঝা যায়, এই যে আয়ন, এই জিনিসটা বোঝা যায় হচ্ছে ক্রিস্টাল ফিল্ড মতবাদের সাহায্যে। আমরা এখন ক্রিস্টাল ফিল্ড মতবাদটা দেখব। তাহলে এখানে আপাতত এই আয়নগুলা এই বর্ণ দেয়। কেন বর্ণটা দেয় চলো আমরা একটু দেখি। তো তার জন্য আমাদের একটু এই ক্রিস্টাল ফিল্ড মতবাদটা বুঝতে হবে। এখন তুমি অলরেডি জানো ডি এর 5টা, ধরো 3D অরবিটাল, এখানে 5টা ঘর আছে, 1 2 3 4 5। হ্যাঁ, তো ধরো একটা মৌল আছে, ধরো এই যে যৌগটা, এখানে আয়রন আছে, আয়রনের 3D অরবিটাল আছে। তো এখানে 5টা ঘর আছে, 5টা ঘর ফাঁকা আছে। ক্লিয়ার জিনিসটা? এখন এই 5টা অরবিটালের নাম কি বলতো? DXY, DYZ, DZX, dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর dz স্কয়ার, এই 5টা অরবিটাল এখানে আছে। ওকে, এখন ঘটনা হচ্ছে, এবং 5জনই কিন্তু সমশক্তির, এই 5জনই হচ্ছে সমশক্তির। এবং এই যে 5জনই সমশক্তির, এটাকে বলে ডিজেনারেট অবস্থা। কি অবস্থা বলে? ডিজেনারেট অবস্থায় 5জন যখন একই স্তরে আছে, যেহেতু তাদের সবার এনার্জি সেম, তারা একই স্তরে আছে, তাই এই অবস্থাকে বলে ডিজেনারেট অবস্থা। কিন্তু যখন এর কাছাকাছি লিগ্যান্ড আসে, ধরো এই যে সায়ানাইড, এই লিগ্যান্ডটা এই ডি অরবিটালের কাছাকাছি আসছে, এখন কি হয়? এই লিগ্যান্ডে ইলেকট্রন আছে, বলো লিগ্যান্ডে ইলেকট্রন আছে কিনা? আছে। আবার এই ডি অরবিটাল ইলেকট্রন আছে, এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করে, এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন বিকর্ষণ করে। ক্লিয়ার? তাহলে আবারও বলি, কি হয়? লিগ্যান্ড যখন কাছাকাছি আসে, লিগ্যান্ডের ইলেকট্রন আর ডি অরবিটালের ইলেকট্রন একজন আরেকজনকে বিকর্ষণ করে। এখন এই বিকর্ষণের পরিমাণের উপর ভিত্তি করে বিকর্ষণ কতটুকু করতেছে,
যেমন আসলে এই দুইটা অরবিটাল বেশি বিকর্ষণ করে এই লিগ্যান্ডকে, ফলে তারা আসলে যেহেতু বেশি বিকর্ষণ করতেছে, তাদের এনার্জি বেশি, তাই তারা উপরের শক্তি স্তরে চলে আসে। এরা এখন বড় লোক হয়ে গেছে, এরা বেশি বিকর্ষণ করছে, এখন এরা বড় লোক। তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার, এরা বড় লোক। তাই এদের যে শক্তি স্তর এটাকে ইজি দিয়ে বোঝায়, ঠিক আছে। এখন চলে আসো, এই যে তিনটা এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স, এই তিনটা অরবিটাল আবার নিচের শক্তি স্তরে থাকে। তাইলে এরা আগে ছিল পাঁচজনই একই স্তরে, এখন দুইজনের চাকরি হয়েছে আর তিনজনের চাকরি হয় নাই, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে এই নিচু শক্তি স্তর হচ্ছে T2Z আর এটা হচ্ছে ইজি। ওকে, এখন চলে আসো, আমাদের এই যে দুইটা লেয়ার তৈরি হয়ে গেল, অর্থাৎ নিচু শক্তি স্তর, উপরের শক্তি স্তর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে, জেড স্কোয়ার উপরে, আর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স নিচে। এখন এই যে আয়রনের এই যে ডি অরবিটালের দুইটা ভাগ হয়ে গেল, নন ডিজেনারেট অবস্থায় তৈরি হইল। এখন এখানে যখনই তুমি কোনো আলো আসতেছে, দৃশ্যমান আলোর 7টা কালার আছে। কয়টা কালার? 7টা কালার, বেনিয়া সহ কলা। এখন একটু খেয়াল করো, যখনই এখানে আলো এসে পড়তেছে তখনই ইলেকট্রন লাফ দিয়ে উপরের শক্তি স্তরে যাচ্ছে। তখন কি হচ্ছে ভাইয়া? ইলেকট্রন লাফ দিয়ে উপরের শক্তি স্তরে যাচ্ছে, মানে ও ব্যাপারটা বুঝছো। একটা ইলেকট্রন যখন শক্তি পায়, ও শক্তি পেয়ে উপরে যায়, তাইলে ও শক্তি শোষণ করে উপরে যায়। এখন ও লাফ দিয়ে উপরে গেছে। এখন দৃশ্যমান আলোর 7টা কালার আছে। এখন প্রত্যেকটা কালারের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। এখন ও যে তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করছে, আমি ধরে নিচ্ছি হচ্ছে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করছে। বেগুনি আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে উপরে গেছে। এখন বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাদ দিলে বাকি 6টা কালার তো বিচ্ছুরিত হয়েছে। একটা কালার শোষিত হয়েছে, বাকিগুলা বিচ্ছুরিত হয়েছে। তাহলে বাকি যে কালারগুলা সেই কালারগুলা মিক্স করলে যে কালার পাওয়া যায়, সেই কালারটাই তুমি তোমার চোখে দেখবা। অর্থাৎ ওই কি বলে যে আয়নটা ওই কালারটা দিবে। আবারও বলি, 7টা কালারের একটা কালার শোষিত হবে, আর বাকি 6টা কালার মিলে একটা কালার তোমার চোখে ধরা দিবে। সেই কালারটাই হচ্ছে ওই আয়নের বর্ণ। তাহলে সোজা বাংলায় অরবিটালগুলা দুইটা লেয়ারে, দুইটা মানে স্তরে বিভক্ত হয়, উচ্চ শক্তি স্তর আর নিম্ন শক্তি স্তর। তখন ইলেকট্রন লাফ দিয়ে যখন একটা তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে উপরের শক্তি স্তরে যায়, তখন বাকি তরঙ্গ দৈর্ঘ্য সেগুলা তোমার চোখে যেই কালার দেয়, ওইটাই হচ্ছে অবস্থান তত্ত্বর আয়নের কালার। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে কার কি কালার আছে। তাহলে এই যে কালারগুলো একটু মনে রাখতে হবে। এখানে যে কালারগুলো তুমি দেখতেছো, এই কালারগুলো একটু কষ্ট করে হইলেও মনে রাখতে হবে। এখন চলে আসো, আমরা এই যে কালার, এবং এখান থেকে তুমি কিন্তু আরো অনেক কিছু ব্যাখ্যা করতে পারবা। ওই যে চুম্বক, প্যারাচুম্বক কোনটা, ডায়াচুম্বক কোনটা। এখন অরবিটাল গুলা যদি জোড়া জোড়া থাকে, মানে ইলেকট্রন, মানে সিঙ্গেল ইলেকট্রন থাকলে সে লাফ দিয়ে যাবে। দেখো এখানে যদি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, সে লাফ দিয়ে উপরে যাবে। যদি সিঙ্গেল না থাকে, জোড়ায় জোড়ায় থাকে, তাহলে সে আর ওখান থেকে যাবে না। তাহলে ওইটাই এখান থেকে বোঝা যায় যে বিজোড় ইলেকট্রন থাকলে তখন তারা কি বলা যায়, প্যারাচুম্বক হিসেবে আচরণ করে। আর যদি ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকে, কোনো অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, দুইটাই থাকে, তাহলে তারা ডায়াচুম্বক হিসেবে কাজ করে। হ্যাঁ, তবে এখানে কিছু কথা আছে। এখন একটা জিনিস বুঝো, ধরো নিকেল আয়ন যদি পানির সাথে যুক্ত হয়, ধরো এই আয়নটা তৈরি করলো। এখন লিগ্যান্ড, যেটা পানি হচ্ছে একটা লিগ্যান্ড, একটা জটিল যৌগ যখন তৈরি হয়, আমরা জটিল যৌগের থিওরিতে আসবো। তা আপাতত খেয়াল করো যে থার্ড ব্র্যাকেট দিয়ে যারা তৈরি হয় তারা হচ্ছে জটিল যৌগ। তো জটিল যৌগে নরমালি কি বন্ধন তৈরি হয়? সন্নিবেশ বন্ধন। জটিল যৌগে হয় হচ্ছে সন্নিবেশ বন্ধন। ভাইয়া সন্নিবেশ বন্ধন কি জিনিস? সন্নিবেশ বন্ধন হচ্ছে এক ধরনের সমযোজী বন্ধন। এক্ষেত্রে যে লিগ্যান্ড, তার মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তার কি থাকে? এই অক্সিজেনের আছে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, আর এই নিকেলের দেখা যাচ্ছে যে ফাঁকা অরবিটাল আছে। তাহলে নিকেলের কি আছে? ধরো একটা ফাঁকা অরবিটাল আছে, এখানে কোনো ইলেকট্রনই নাই। আর ধরো এই পানির মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে এই মুক্ত জোড় ইলেকট্রন এসে এই ফাঁকা অরবিটালে এসে বসে যায় এবং সেখানে তৈরি হয় সন্নিবেশ বন্ধন। জিনিসটা বোঝা গেছে? এখন ধরো এই নিকেলের 6টা ফাঁকা অরবিটাল আছে, আর পানির 6টা, এই যে 6টা মুক্ত জোড় ইলেকট্রন 6টা অরবিটালে এসে বসে গেছে। ফলে এখানে তোমার মানে টোটাল 6টা সন্নিবেশ বন্ধন তৈরি হচ্ছে। এখন এখানে কথা যেটা বলছে সেটা হচ্ছে, এই যে নিকেল আয়নটা কার সাথে
যুক্ত হচ্ছে, জটিল যৌগ গঠনকালে কোন লিগ্যান্ডের সাথে যুক্ত হচ্ছে। ধরো নিকেল পানির সাথে যুক্ত হয়েছে অথবা লিগ্যান্ড অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়েছে, এর উপর ডিপেন্ড করে কালার ডিফারেন্ট হয়, এর উপর ডিপেন্ড করে কালারটা ডিফারেন্ট হয়। নিকেল যখন পানিটা দুর্বল লিগ্যান্ড, এর সাথে যুক্ত হইলে সবুজ কালার দেয়, আবার নিকেল যখন শক্তিশালী লিগ্যান্ড অ্যামোনিয়ার সাথে যুক্ত হয় তখন সে আবার নীল কালার দেয়, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। ও কার সাথে যুক্ত হচ্ছে তার উপর কালারটা ডিফার করে। এখন আসো, তাহলে এখানে কিছু দুর্বল লিগ্যান্ডের নাম বলা আছে, এখানে কিছু শক্তিশালী লিগ্যান্ডের নাম বলা আছে। তাহলে দুর্বল লিগ্যান্ড কারা, শক্তিশালী লিগ্যান্ড কারা, সেইটা আমরা দেখলাম। এখন আসো, জটিল যৌগ কিভাবে তৈরি হচ্ছে সেই ব্যাপারটা বুঝাইছে। তো এখানে দেখো অ্যামোনিয়া একটা লিগ্যান্ড, মুক্ত জোড় ইলেকট্রন আছে, পানি লিগ্যান্ড, ক্লোরিন লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড, কারণ তাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং এরা এই মুক্ত জোড় ইলেকট্রনের সাহায্যে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে ভাইয়া? সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। তুমি এই ছবিটা দেখো, ধরো কপার 2+, কপার 2+ এর 3D, এখানে কিন্তু একজন সিঙ্গেল আছে কিন্তু কোনো ফাঁকা নাই, কিন্তু এর 4s ফাঁকা, 4p ফাঁকা, 4d ফাঁকা, তাই না? এরপরে সব অরবিটালি কিন্তু ফাঁকা আছে। এখন বুঝছো, ধরো কপারের সাথে 4টা অ্যামোনিয়া এসে যুক্ত হচ্ছে। কয়টা অ্যামোনিয়া? 4টা অ্যামোনিয়া। দেখো তুমি, এই একটা অ্যামোনিয়া, এই একটা অ্যামোনিয়া, এই একটা অ্যামোনিয়া আর এই একটা অ্যামোনিয়া, অর্থাৎ এই 4s এ একটা যুক্ত হচ্ছে, 4p তে 2টা আর 4d তে একটা। কি বললাম? 4s এ একটা, 4p তে 2টা আর 4d তে একটা, তাহলে একটা s, 2টা p, একটা d। তাহলে কোন অরবিটালে এসে ওই মুক্ত জোড় ইলেকট্রনগুলো যুক্ত হচ্ছে তার উপর ডিপেন্ড করে তার সংকরণ কি হবে। তাহলে সংকরণ কি হচ্ছে? sp2d। তাহলে এখানে ভাইয়া সংকরণটা কি হচ্ছে? লিগ্যান্ড হচ্ছে যারা জটিল যৌগ তৈরি করে এবং জটিল যৌগ তৈরির ক্ষেত্রে সন্নিবেশ বন্ধন লাগে, সেই জটিল যৌগ তৈরির ক্ষেত্রে সন্নিবেশ বন্ধনের সাহায্যে জটিল যৌগ তৈরি করে। আর সন্নিবেশ বন্ধন তৈরি করার ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকতে হয়। তাহলে এদের সবার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে একটু খেয়াল করো, 4s এ একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, 4p তে 2টা, d তে একটা, তাহলে এই জন্য সংকরণ হচ্ছে sp2d। এই জন্য সংকরণ হচ্ছে sp2d। এখন এখানে বলা আছে সন্নিবেশ সংখ্যা কয়টা। সন্নিবেশ সংখ্যা কয়টা মানে হচ্ছে কয়টা লিগ্যান্ড যুক্ত হচ্ছে জটিল যৌগ তৈরির সময়। যেমন এখানে তুমি দেখতেই পাচ্ছ অ্যামোনিয়া তৈরি যুক্ত হচ্ছে 4টা, তাহলে যে কয়টা যুক্ত হয় ওইটাই তার সন্নিবেশ সংখ্যা। তাহলে বলো এই যৌগে সন্নিবেশ সংখ্যা কত? 4। তাহলে যে কয়টা লিগ্যান্ড যুক্ত হয় এইটাই হচ্ছে তার সন্নিবেশ সংখ্যা। ক্লিয়ার? এখন আসো, কপারের সন্নিবেশ সংখ্যা বলতেছে 4, আয়রনের সন্নিবেশ সংখ্যা বলতেছে 6, কারণ আয়রনের সাথে 6টা লিগ্যান্ড যুক্ত হয়। আয়রনের সাথে কয়টা লিগ্যান্ড যুক্ত হয় ভাইয়া? 6টা লিগ্যান্ড যুক্ত হয়। এই যে জটিল আয়ন কিভাবে গঠিত হইলো এটা আমরা ব্যাখ্যা করে দেখাইলাম না কিভাবে হইছে। তো এইটাকে বলা হয় ভ্যালেন্স বন্ড থিওরি। এটাকে কি বলে? ভ্যালেন্স বন্ড থিওরি। কি বলে ভাইয়া? ভ্যালেন্স বন্ড থিওরি। তাহলে এখানে আসলে কি হয় বলো? এখানে যেটা হয়, এখানে সুন্দর একটা জিনিস বলছে, লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাবে অবস্থান্ত ধাতুর যে পরমাণু বা আয়নগুলা, ইলেকট্রনগুলা যুগলবদ্ধ হয়ে, ধরো এর আগে যেটা হয় যে ইলেকট্রনগুলো সরস জোটানো থাকে, ধরো 4s এ আছে একটা, এখানে আছে, তখন কি হয়, এই নতুন একজন মেহমান আসছে, তাহলে কি হয় বলতো? রুমে মানে বাসায় যদি নতুন মেহমান আসে রুম ফাঁকা করে দিতে হয় না? ঠিক ওরকম, যে তখন কি হয় এরা এক জায়গায় জোড়া জোড়া করে রয়ে যায়, যাতে আর এই অরবিটাল গুলা ফাঁকা করে দেয় যাতে ওখানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এসে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। এভাবেই আসলে তোমার কি বলা যায়, এভাবেই আসলে তোমার একটা জটিল যৌগ তৈরি হয়, এভাবে একটা জটিল যৌগ তৈরি হয়। তাহলে এখানে এই যৌগটা খেয়াল করো যে কপার, এখানে সন্নিবেশ সংখ্যা কত বলতো? এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে কপারের ক্ষেত্রে 4। এখানে দেখো আয়রনের সাথে 6টা সায়ানাইড যুক্ত হয়েছে, সায়ানাইড হচ্ছে লিগ্যান্ড। তাহলে আয়রনের সন্নিবেশ সংখ্যা কত? আয়রনের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। আয়রনের সন্নিবেশ সংখ্যা তুমি ছবিটা খেয়াল করলেই দেখবা। এই সেকেন্ড ছবিটা দেখো, এখানে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে। তো আয়রন 2+ এর ক্ষেত্রে একটু খেয়াল করো, নরমাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, নরমাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই, হচ্ছে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? এইভাবে 3D তে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। কিন্তু খেয়াল করো, যখনই হেক্সাসায়ানোফেরেট আয়ন, এই যে সায়ানাইড আয়ন চলে আসছে এবং যখন এই জটিল যৌগটা তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে, তখন এই যে ইয়াটা সেটা এদিকে চলে আসছে, আবার এটা এখানে চলে আসছে, ধরো মানে এ এখানে চলে আসছে, এখানে চলে আসছে, ফলে এই দুইটাও ফাঁকা করে দিছে। ঠিক আছে, কারণ এই দুইজন এখানে চলে আসছে, ফলে এখানে
হচ্ছে 3D তে দুইজন ফাঁকা হয়েছে, 4S এ ফাঁকা আছে, 4P তে ফাঁকা আছে। ফলে এখন মোট 6টা সাইনাইড যুক্ত হয়েছে, 3D তে দুইজন, 4S এ একজন, 4P তে তিনজন। ক্লিয়ার জিনিসটা? জিনিসটা কি বোঝা গেছে? তাহলে এভাবে আমাদের আয়রনের সন্নিবেশ সংখ্যা হইল 6, এবং সেক্ষেত্রে এই গঠনটা খেয়াল করে, এই গঠনটা হচ্ছে অষ্টতলকীয় গঠন, অর্থাৎ সন্নিবেশ সংখ্যা 6 হইলে অষ্টতলকীয় গঠন, 4 হইলে সমতলীয় বর্গাকার গঠন। এই গঠনগুলো একটু খেয়াল করতে হবে যে সন্নিবেশ সংখ্যা কত হলে আমাদের গঠনটা আসলে কত হচ্ছে। আচ্ছা, এখন একটু চলে আসো, আমরা এইখানে একটা জিনিস আছে, একটু খেয়াল করো ভাইয়া, একটু এই জায়গাটা খেয়াল করো। এখানে আবারও কিছু দুর্বল লিগ্যান্ডের কথা বলা আছে, আবারও কিছু সবল লিগ্যান্ডের কথা বলা আছে। তাহলে আমরা একটু দুর্বল লিগ্যান্ড এবং সবল লিগ্যান্ডগুলো খেয়াল রাখবো, যে কারা দুর্বল কারা সবল, কারণ এটা আমাদের ফিউচারে কাজে লাগবে। এখন চলে আসো, এই যে চার্টটা, এই চার্টটা ভাইয়া খুবই সুন্দর একটা চার্ট, খুবই সুন্দর একটা চার্ট। এতক্ষণ আমরা যা পড়লাম সেটা যদি বুঝি তাহলে এটা বোঝা খুব সহজ হবে। তুমি ফার্স্টে জটিল যৌগটা খেয়াল করো। এখানে জটিল যৌগে 2টা অ্যামোনিয়া যুক্ত হয়েছে, তাহলে বলো সন্নিবেশ সংখ্যা কত? 2। সন্নিবেশ সংখ্যা 2 মানে হচ্ছে 2টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, 2 জোড়া, একটা এসে গেছে একটা পিতে গেছে, ফলে এসপি। ফলে এসপি হইলে সরল রৈখিক হয়, এসপি হইলে হয় সরল রৈখিক। এবং এখানে সিলভারের ইলেকট্রন বিন্যাস যখন করবা তুমি দেখবা যে 4d10 গঠন তুমি পাচ্ছ। 4d10 তুমি অলরেডি জানো, যদি ডিতে হচ্ছে তুমি সিঙ্গেল ইলেকট্রন পাও তাইলে তারা প্যারাচুম্বক, আর যদি দেখো যে কোনো সিঙ্গেল নাই, d0 d10 এরকম বা জোড়া জোড়া, তাইলে তারা ডায়াচুম্বক। তাহলে 4d10 মানে ডায়াচুম্বক। আবার খেয়াল করো, আমাদের CuCl2 ক্লোরাইড হচ্ছে আমার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, থার্ড ব্র্যাকেট মানেই ও জটিল যৌগ। তাহলে 2টা ক্লোরিন আছে, ফলে এর সন্নিবেশ সংখ্যা কত হবে? 2। 2 হইলে একটা এস একটা পি, এসপি সংকরণ। আচ্ছা, এসপি সংকরণের ক্ষেত্রে এখানেও আমরা পাচ্ছি 3d10, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 3d10, এবং 3d10 হইলে এটা আমরা ডায়াচুম্বক হিসেবে পাচ্ছি। কি হিসেবে পাচ্ছি ভাইয়া? ডায়াচুম্বক। তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া? ডায়াচুম্বক। এখন আসো আমরা এরপরেরটা দেখি। কোবাল্টের সাথে দেখো 4টা ক্লোরিন যুক্ত হয়েছে, ফলে সন্নিবেশ সংখ্যা 4, আমার সংকরণ sp3। sp3 হইলে চতুস্তলকীয় হয়, sp3 হইলে হচ্ছে চতুস্তলকীয় হয়। এবং কোবাল্ট 2+ যেটা, তার ইলেকট্রন বিন্যাস যদি করো একটু খেয়াল করো, যে 3d তে 2টা আছে, তারপর সিঙ্গেল সিঙ্গেল। যদি সিঙ্গেল ইলেকট্রন পাও তাহলে তারা প্যারাচুম্বক। তাহলে দেখছো তারা সিঙ্গেল ইলেকট্রন পাইলে তারা প্যারাচুম্বক হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে আসো, এখানে দেখো সায়ানাইড 4টা, তাহলে সন্নিবেশ সংখ্যা 4। সন্নিবেশ সংখ্যা 4 হইলে এটা sp2 বা sp2d, আসলে ঘুরে ফিরে জিনিসটা একই। হ্যাঁ, এখানে আসলে ওইভাবে ইয়া করার কিছু নাই। বলে একটা ডিতে একটা এসে আর 2টা পিতে, একটা ডিতে একটা এসে আর হচ্ছে 2টা পিতে। এখন আসো, এবং এখানেও ইয়াটা দেখো, খেয়াল করো, ডিতে আছে হচ্ছে 2টা 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 0টা, মানে এখানে কোনো সিঙ্গেল নাই, সিঙ্গেল নাই তাই ডায়াচুম্বক, যেহেতু সিঙ্গেল নাই তাই ডায়াচুম্বক। ঠিক একইভাবে এর পরেরটা দেখো, এইভাবে প্রত্যেকটা তুমি মিলাইতে পারবা, এইভাবে প্রত্যেকটা তুমি মিলাইতে পারবা। যেমন তুমি এখানে দেখো যে আয়রনের ক্ষেত্রে 6টা আছে, 6টা থাকলে সন্নিবেশ সংখ্যা 6, ডিতে 2টা এসে একটা পিতে 3টা, d2sp3, ফলে আসছে হচ্ছে চতুস্তলকীয়। এবং তুমি এখানে ইলেকট্রন বিন্যাস দেখে বুঝতেছো যে এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন নাই, তারা ডায়াচুম্বকীয় ধর্ম প্রদর্শন করতেছে। সিঙ্গেল ইলেকট্রন নাই তাই এরা ডায়াচুম্বকীয় ধর্ম প্রদর্শন করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারছি। এখন একটু চলে আসো জটিল আয়নের এই যে বর্ণ, এই বর্ণগুলোও জানতে হবে। একটু খেয়াল করো, ওই বর্ণ আর ওই বর্ণ কিন্তু সেম না। ওইখানে ছিল হচ্ছে অবস্থান্তর ধাতুর আয়নের বর্ণ, আর এইটা হচ্ছে যখন সে, এই যে খেয়াল করো, অবস্থান্তর আয়নের সাথে ক্ষার দ্রবণের বিক্রিয়ায় যখন অধক্ষেপ হয় সেই অধক্ষেপের বর্ণ। তাহলে এইটা হচ্ছে অধক্ষেপের বর্ণ, আর আগেরটা ছিল আয়নের বর্ণ। তাহলে এই দুইটা যেন ভুল না হয়, একটা অধক্ষেপের বর্ণ আর একটা হচ্ছে আয়নের বর্ণ। তাহলে এখানে একটা লাইন মনে রাখা যায় এভাবে, খুব বিখ্যাত একটা কবিতা, বস কাহিনী হলো জিসানো ক্রুস, বা তুমি যেভাবে খুশি মনে রাখো, কিন্তু এটা মনে রাখতে একটু কষ্ট করে হবে। মধুপুরে কবে গেল, হয় না যে তুমি তোমার বসকে নালিশ করতেছো, বস কাহিনী হইলো জিসানার ক্রুস মধুপুরে কবে গেছে, মানে তোমারে বলে যায় নাই, তোমরা নেয় নাই, ওরা মধুপুরে যায় টাকা পয়সা মারছে। তো মধুপুরে কবে গেল, লাভ লস নিছে, হ্যাঁ, মানে মোট কথা টাকা পয়সা মারছে।
তাহলে বস কাহিনী হলো জিশান ও ক্রুস মধুপুরে কবে গেল। তো বস দিয়ে হচ্ছে বতে ভ্যানাডিয়াম, বতে হচ্ছে কি ভাইয়া, এই যে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের কালার হচ্ছে শতে সবুজ, তাহলে এটা এখানে নাই, সবগুলো এখানে নাই, তাহলে ভ্যানাডিয়ামের কালার সবুজ। কাহিনী, কাহিনী দিয়ে হচ্ছে কতে হচ্ছে কপার, আর নি হালকা নীল, হালকা নীল, কপার হালকা নীল। এরপরে চলে আসো জিশান, জিঙ্ক সাদা, জিশান জিঙ্ক সাদা। ক্রুস, ক্রুস মানে হচ্ছে ক্রু দিয়ে ক্রোমিয়াম আর শতে সবুজ, তাহলে ক্রোমিয়াম সবুজ, তাহলে জিশান ক্রুস। মধুপুরে কবে গেল, মধুপুর দিয়ে হচ্ছে ম্যাঙ্গানিজ ধূসর, দেখো ম্যাঙ্গানিজ ধূসর, মধু মধু মধু, তাহলে এটা হচ্ছে মধু। আচ্ছা মধুপুরে কবে গেল, কবে দিয়ে হচ্ছে কোবাল্ট, কবে দিয়ে হচ্ছে কোবাল্ট, গেল দিয়ে গোলাপি, তাহলে কবে গেল, কোবাল্ট গোলাপি, কবে গেল কোবাল্ট গোলাপি। এখন দেখো আয়রনের দুইটা, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে লস। তাহলে দেখো প্রথমটা হচ্ছে এই যে আয়রন 2+ যেটা সেটা সবুজ, আর আয়রন 3+ হচ্ছে বাদামি, তাইলে আয়রন 2+ সবুজ, আয়রন 3+ বাদামি, তাহলে 2+ হচ্ছে সবুজ, 3+ হচ্ছে বাদামি। তাহলে নিসে, তাহলে একটাই বাকি আছে নিকেল, নি সে, সেতে সবুজ, তাহলে নিসে নিসে। তাহলে এভাবে তুমি মোটামুটি অধক্ষেপের বর্ণগুলা পড়তে পারবা, এভাবে তুমি অধক্ষেপের যে বর্ণগুলা সেই বর্ণগুলা পড়া যাবে। আচ্ছা এটা গেল। এখন চলে আসো আমরা একটু ল্যান্থানাইড, আমরা এফ ব্লকে চলে আসছি, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড শিখবো। আমরা এখন শিখবো হচ্ছে ল্যান্থানাইড আর হচ্ছে অ্যাক্টিনাইড। এইটা খুবই সহজ, তুমি পর্যায়বৃত্ত ধর্ম দেখছো, এই যে ল্যান্থানাইড গুলা 15টা মৌল আছে এবং তুমি অলরেডি জানো এরা হচ্ছে 3D, এই যে 3 মানে 3 নাম্বার গ্রুপের আর 6 নাম্বার পর্যায়ের। অ্যাক্টিনাইড যদি বলি এটা হচ্ছে 3 নাম্বার গ্রুপের 7 নাম্বার পর্যায়ের। মোট 15টা মৌল আছে, 15টা মৌল আছে। এখন অ্যাক্টিনাইড যারা তারা তেজস্ক্রিয়, তাই এদেরকে এই যে সরি এরা মানে অ্যাক্টিনাইডের এরাও তেজস্ক্রিয় এরাও তেজস্ক্রিয়, তাই অ্যাক্টিনাইড গুলা হচ্ছে তেজস্ক্রিয়, ক্লিয়ার? তার জন্য তাদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকবে। ল্যান্থানাইড গুলা তেজস্ক্রিয় না, একটাই মনে হয় তেজস্ক্রিয় আছে আর বাকিগুলো তেজস্ক্রিয় না, তবে অ্যাক্টিনাইড গুলা তেজস্ক্রিয়। আচ্ছা এখন একটু চলে আসো ল্যান্থানাইডের যে ধর্মগুলো। আচ্ছা আরেকটু জিনিস বুঝে আসি, সেটা হচ্ছে এই ল্যান্থানাইড গুলো ধাতু, এরা ধাতু, এরাও ধাতু, এরাও ধাতু, এরাও ধাতু। এখন দেখো এরা নরম, এরা শক্ত, এরাও শক্ত, জিনিসটা বোঝা গেল? এরা নরম ধাতু, এই এরা আর কেস ব্লকের গুলা, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড গুলা শক্ত, এরাও শক্ত, ওকে? এবং যখন একই পর্যায়ে এদিক থেকে এদিকে ধর্ম বাড়ে, তুমি অলরেডি জানো যে এদিক থেকে এদিকে ধাতব ধর্ম বাড়ে, এরা শক্ত হয়, ফলে এদের ঘনত্ব বেশি, অন্যান্য ধাতব ধর্ম এদিক থেকে এদিকে বাড়ে। আচ্ছা ফলে এই এস ব্লক থেকে অ্যাক্টিনাইডের ল্যান্থানাইডের বেশি, ল্যান্থানাইড থেকে ডি ব্লকের বেশি ধাতব ধর্ম, এতটুকু একটু খেয়াল রাখো। আচ্ছা তারপর একটু চলে আসো আমরা একটু ল্যান্থানাইড গুলা পড়ি। ল্যান্থানাইড গুলা হচ্ছে ভারী ধাতু। একটা ইস্যু আছে, সিগন্যালে কোনো ইস্যু আছে নাকি? আচ্ছা ক্লাস কি আটকায় গেছে একটু দেখো তো। আচ্ছা ক্লাস এখন ঠিক আছে? এখন মনে হয় ঠিক আছে, একটু আমাকে চেক করে জানাও যে এখন ক্লাস ঠিক আছে কিনা। এখন ওকে না? না আটকায় গেছিল, এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে, ওকে। এখন চলে আসো, তাইলে এফ ব্লকের মৌলগুলো হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল, আমরা এই ব্যাপারটা জানি। এখন আসো ল্যান্থানাইড গুলা যারা, তারা হচ্ছে অতিবেগুনি আর অবলোহিত রশ্মি, অর্থাৎ অতিবেগুনি মানে আল্ট্রাভায়োলেট আর অবলোহিত মানে ইনফ্রারেড, এই দুইটা রশ্মি শোষণ করতে পারে। এখন সানগ্লাস এবং ওয়েল্ডিং কাজে ব্যবহৃত গগলস, মানে ওয়েল্ডিং যেটা বুঝো তো, ওই যে লোহা জোড়া লাগায় আগুনের ফুলকি বেরোয়, ওইটাকে ওয়েল্ডিং বলে। আর এই সানগ্লাস, তো এই সানগ্লাস ওয়েল্ডিং কাজে ব্যবহৃত গগলস, মানে এদের সমস্যা হচ্ছে সানগ্লাস থেকে
আইআর রশ্মি, অতিবেগুনি রশ্মি এইগুলা, বা গগলসের ক্ষেত্রে গগলসেরও ওই ওয়েল্ডিং এর সময় এই রশ্মিগুলা বেরোয়, আইআর রশ্মি বেরোয়। তো এর জন্য সানগ্লাস ওয়েল্ডিং কাজে ব্যবহৃত গগলসে হচ্ছে এই ল্যান্থানাইড মৌলগুলা, যারা এই ল্যান্থানাইড মৌলগুলা লাগে। 3 নম্বরে হচ্ছে ল্যান্থানাইড সংকোচন নামক একটা টার্ম আছে। তো সংকোচন কি? ল্যান্থানাম থেকে মানে যত এদিকে যাইতে থাকো তত আয়তন সংকুচিত হইতে থাকে। ব্যাপারটা খুব সিম্পল, একটু চলে আসো। এই যে ল্যান্থানাম থেকে যত এদিকে আসতে থাকবা তত এদের আয়তন ছোট হইতে থাকে, মানে আকার ছোট হইতে থাকে। এই ঘটনাটা এদিকেও ঘটে, যত একই পর্যায়ে বাম থেকে ডানে আসবা তত সাইজ ছোট হয়। কেন সাইজ ছোট হয় বলো তো? যত এদিক থেকে এদিকে আসো তত সাইজ ছোট হয়, তত সাইজ ছোট হয়। তাহলে কেন এদের সাইজ ছোট হয় কি বলতে পারবা? একটা জিনিস খেয়াল করো, পটাশিয়াম, পটাশিয়ামের যে চার্জ সেটা +1, তাই না? ক্যালসিয়ামের কিন্তু +2, স্ক্যান্ডানিয়ামের কিন্তু +3, তাই না? যখন আয়ন হয় আর কি, দেখো +1 +2 +3। তাইলে এদের একটার পরে একটা যখন আসতে থাকে তত চার্জ কিন্তু বাড়তে থাকে। এখন ধরো পটাশিয়াম নিউক্লিয়াস, এই পটাশিয়াম নিউক্লিয়াসটা তার চার্জ +1, ক্যালসিয়াম নিউক্লিয়াস তার চার্জ +2, স্ক্যান্ডিয়াম নিউক্লিয়াস তার চার্জ +2, 3। এখন একটা জিনিস বুঝো যে তার যত চার্জ বেশি, মানে তার যত মানে ইলেকট্রনের অভাব আছে তার, তাই না? তার এর থেকে এর ইলেকট্রনের অভাব বেশি, এর থেকে এর ইলেকট্রনের অভাব বেশি। তো ইলেকট্রনের অভাব যখন হয়, যখন তার ইলেকট্রনের অভাব হয় তখন সে মানে যে বাইরের ইলেকট্রন তাকে নিজের দিকে টান দেয় না, বাইরের ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়, বাইরের ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়। তো তখন যেটা হয়, মানে খুব সিম্পল একটা ব্যাপার, এভাবে চিন্তা করো। আচ্ছা, এটা আমরা পরে আসতেছি, এটা আমরা একটু পরে বুঝাই। আপাতত আমরা এই জায়গায় চলে আসি। ল্যান্থানাইড সংকোচন যত এদিক থেকে এদিকে আসে তত আসলে সাইজ ছোট হইতে থাকে। কেন সাইজ ছোট হইতে থাকে পরে বোঝাচ্ছি। আচ্ছা আসো, এখন আসো আমরা অ্যাক্টিনাইডটা একটু দেখি। তাহলে ল্যান্থানাইডের ধর্মে ওই রকম কিছু নাই। অ্যাক্টিনাইডেও আছে কয়টা মৌল? 15টা মৌল, এবং এদেরকে তেজস্ক্রিয় যে সেটা বলে তেজস্ক্রিয় মৌল এরা। 2 নম্বরে এদেরও ঘনত্ব বেশি, এদেরও ঘনত্ব বেশি, তবে থোরিয়ামের ঘনত্বটা কম। একমাত্র ব্যতিক্রম, চলে আসো পরীক্ষা আসতে পারে, অ্যাক্টিনাইডের মধ্যে সবচেয়ে কম ঘনত্ব কার? এদের গলনাঙ্ক কম, এদের স্ফুটনাঙ্ক কম। কি বললাম? এদের গলনাঙ্ক সরি সবই বেশি, ঘনত্ব বেশি হলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। 2 নাম্বার, অ্যাক্টিনাইড গুলা হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা যেটা সেটা প্রদর্শন করে, তবে এদের আয়নীকরণ শক্তি কম। এখানে লজিকটা হচ্ছে এরা তেজস্ক্রিয়, এরা তেজস্ক্রিয়, তাই এদের আয়নীকরণ শক্তিটা হচ্ছে কম। এরা তেজস্ক্রিয় হয়, এদের আয়নীকরণ শক্তি কম, এবং এরা বাতাসের সংস্পর্শে মলিন এবং কম সক্রিয় হয়ে যায়। বুঝতেই পারতেছো, আয়নীকরণ শক্তি কম মানে আয়নে পরিণত করতে তেমন কোনো শক্তি দিতে হয় না, বাতাস আসলেই এরা মলিন এবং কম সক্রিয় হয়ে যায়। এখন একটু চলে আসো, সূক্ষ্ম চূর্ণ অবস্থায় কিন্তু এরা অনেক সক্রিয়। তাহলে এখানে আবারও বলি কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। কেন? কারণ হচ্ছে এরা তেজস্ক্রিয়, ফলে বাতাসের সংস্পর্শে কম সক্রিয় হয়ে যায়, বা সূক্ষ্ম চূর্ণ অবস্থায় সক্রিয়তা অনেক বেশি থাকে। তো সক্রিয়তা বেশি থাকলে খুব স্বাভাবিকভাবেই তারা পানি লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, পানি লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এবং এদের কিন্তু ক্ষার দ্রবণের প্রভাব নাই, এবং এদের যৌগগুলা বেশি ক্ষারীয়। কি বললাম? এদের উপর ক্ষার দ্রবণের প্রভাব নাই, আর এদের যৌগগুলা অনেক বেশি ক্ষারীয়। 8 নাম্বার পয়েন্টটা সবাই 3 স্টার দাও। 8 নাম্বার পয়েন্টটাই পরীক্ষায় আসবে, যে থোরিয়ামের অক্সাইড থোরিয়া আর সেরিয়ামের অক্সাইড সেরিয়া, এই দুইটা মিশ্রণ, এই দুইটা অক্সাইড মিশায় লাইট তৈরি করা হয়। কি লাইট? বাসের সামনে যে লাইট থাকে, মানে খুব শক্তিশালী লাইট গুলা, তারপরে জাহাজের সামনে যে সার্চ লাইট থাকে, রেলগাড়ির সামনে যে বিশাল লাইট থাকে, মানে বড় বড় সার্চ লাইট অনেক দূর কিলোমিটার দেখতে পারে, ওই সার্চ লাইট গুলাতে হচ্ছে আমার থোরিয়া সেরিয়ার মিশ্রণ থাকে। ওই সার্চ লাইট গুলাতে থোরিয়া সেরিয়ার মিশ্রণ থাকে। কি বলছি? ওই সার্চ লাইট গুলাতে হচ্ছে থোরিয়া সেরিয়ার মিশ্রণ থাকে। কি বলছি? ওই সার্চ লাইট গুলাতে থোরিয়া সেরিয়ার মিশ্রণ থাকে। এটা সেকেন্ড টাইমারদের ক্লাস কিনা, এটা মেডিকেল অ্যাসপিরেন্টদের ক্লাস, সেক্ষেত্রে 25, 26, 24 সবাই ক্লাস করতে পারবে, সবার ক্লাস এটা, ঠিক আছে? এখানে আমরা একটু বলি যে আমরা যখন আমাদের গোল্ড ডিগার্সে ক্লাস নিই তখন কিন্তু তুমি ফার্স্ট টাইমার না সেকেন্ড টাইমার এভাবে নিই না, আমাদের ক্লাসগুলো ঠিক এভাবে নেওয়া হয়। এখন তোমার যদি মনে হয় যে এইভাবে ক্লাস নিলে তুমি বুঝবা ক্লাস, তাইলে তুমি ক্লাস করো। জিনিসটা বোঝা গেছে? মানে ফার্স্ট টাইমার হোক আর সেকেন্ড টাইমার হোক, সবার ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো এইভাবেই হয়, মানে এভাবেই আমরা সবকিছু ভেঙে 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 পড়াই, এবং আমরা যেভাবে পড়াই এর বাইরে থেকে মেডিকেলে প্রশ্ন হয় না এবং হওয়া সম্ভব না। ক্লিয়ার? এখন আসো, তাহলে এইটা আমাদের কাছে শেষ। এখন আসো, পর্যায় সারণীর 118টা মৌল আছে, এই জিনিসটা আমরা আগে থেকে জানি যে ধাতু আছে 94টা,
অপধাতু বা অর্ধধাতু বা মেটালয়েড আছে 6টা, আর অধাতু আছে 18টা। এই যে অধাতু 18টার মধ্যে 11টা গ্যাস আছে, একটা তরল ব্রোমিন লাল বর্ণের তরল, আর 6টা হচ্ছে কঠিন। এই যে 6টা কঠিন, এটা এইভাবে মনে রাখা যায় ICAPC। ICAPC, আই দিয়ে আয়োডিন, এই যে সি ACS, এ দিয়ে হচ্ছে অ্যাস্টাটিন, পিসি পিতে ফসফরাস সিতে কার্বন, পিতে ফসফরাস আর সিতে হচ্ছে কার্বন। এখন পর্যায়বৃত্ত ধর্ম, এই পর্যায়বৃত্ত ধর্ম এর আগে আমরা পড়ছি, আমি আরেকবার একটু রিপিট করি, তাই না? আরেকবার একটু রিপিট করি। তোমরা জানো যে একই গ্রুপে বাড়ে, একই গ্রুপে বাড়ে আর একই পর্যায়ে কমে 4টা ধর্ম: আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা আর অক্সাইডের ক্ষারকীয় ধর্ম। অক্সাইডের ক্ষারকীয় ধর্ম। তাহলে অক্সাইডের ক্ষারকীয় ধর্ম, বিজারণ ক্ষমতা, আকার, ধাতব ধর্ম, এই 4টা ধর্ম একই গ্রুপে নিচের দিকে আসলে বাড়বে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমবে। আচ্ছা, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে যদি এই 4টা ধর্ম কমে, বাকি সব বাড়ে না? তাইলে বাকি কি কি বাড়বে? এখানে আকার বাড়ে, ধরো এখানে যা বাড়বে এখানে হচ্ছে তাই কমবে, এবং এর উল্টাগুলা বাড়বে। যেমন এখানে দেখো আকারটা কমবে, ধাতব ধর্মটা কমবে, তাহলে অধাতব ধর্ম বাড়বে। তাহলে বাড়ে কি কি চলো দেখি। বাড়ে হচ্ছে অধাতব ধর্ম। এরপরে বিজারণ ক্ষমতা এদিক বাড়লে এদিক বাড়বে জারণ ক্ষমতা। মানে গ্রুপে যেইটা হয় এখানে তার উল্টাটা হয়। এখানে যদি অধাতব ধর্ম, এখানে ধাতব ধর্ম বাড়লে ওদিকে অধাতব ধর্ম বাড়বে, এদিকে বিজারণ ক্ষমতা বাড়লে এদিকে জারণ ক্ষমতা বাড়বে, এদিকে অক্সাইডের ক্ষারকীয় ধর্ম বাড়লে একই পর্যায়ে বাম থেকে গেলে অক্সাইডের অম্লীয় ধর্ম বাড়বে, অক্সাইডের অম্লীয় ধর্ম বাড়বে। এর বাইরে এই 4টার বাইরে সব ধর্মই আসলে বাড়ে। সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা, সবকিছু এদিক থেকে এদিকে গেলে বাড়ে। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম, জারণ ক্ষমতা, অক্সাইডের অম্লীয় ধর্ম এদিক থেকে এদিকে গেলে যেহেতু বাড়ে, এই ধর্মগুলা এদিক থেকে এদিকে আবার কমে, এদিক থেকে এদিকে কমে, মানে একই গ্রুপে কমে, একই গ্রুপে কমে, একই পর্যায়ে বাড়ে। তাহলে এই 4টা ধর্ম হচ্ছে গ্রুপে কমে, সরি গ্রুপে বাড়ে পর্যায়ে কমে। আর এর বাইরে বাকি বৈশিষ্ট্যগুলা হচ্ছে পর্যায়ে বাড়ে গ্রুপে কমে, বাকি বৈশিষ্ট্যগুলা পর্যায়ে বাড়ে গ্রুপে কমে, পর্যায়ে বাড়ে গ্রুপে হচ্ছে কমে। আচ্ছা, তাহলে এইটা আমাদের হইল। এখন আসো আমরা একটু মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যেটা সেটা দেখতে চাই। তো পর্যায়বৃত্ত ধর্ম হিসেবে বেশ কিছু পয়েন্ট আছে। প্রথমে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখব। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা একই গ্রুপের মৌলগুলা দেখাচ্ছে। এই যে লি, না, কে, মনে আছে, রুবি, সেসে, ফেলেছে, একই গ্রুপে নিচের দিকে আসতেছে। তো তুমি জানো যে আধা বিক্ষেপ, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা এগুলা বাড়ে, বাকি সব কমে। ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদিক থেকে এদিকে কমবে। দেখো কমছে, ঠিক আছে, কমছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু সোডিয়াম, সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু সোডিয়াম। সোডিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি আসবে, ঘুরে ফিরে সোডিয়ামই আসবে। দেখো লিথিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো পড়বা, কিন্তু মনে রাখো সোডিয়ামটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো একই পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। তো এদিক থেকে এদিকে তাইলে বাড়া উচিত, কিন্তু এখানে আসলে কিছু সমস্যা আছে। সমস্যাগুলা কি? কিছু ধাতু, কিছু অর্ধধাতু, কিছু অধাতু, কিছু ঝামেলা আছে। চলো দেখি। দেখো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের বাড়ছে, ম্যাগনেসিয়াম থেকে কিন্তু অ্যালুমিনিয়ামের বাড়ছে, এখানে কোনো সমস্যা আসলে হয় নাই। কি বললাম? সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামে বাড়ছে, ম্যাগনেসিয়াম থেকে হচ্ছে অ্যালুমিনিয়ামে বাড়ছে। আচ্ছা, তাহলে এখানে সোডিয়াম থেকে একটু খেয়াল করো, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের বেশি। এটা কেন বেশি সেটাও এখানে কিন্তু বলছে। দেখো যে সোডিয়ামে হচ্ছে সোডিয়াম প্লাস একটা, মানে একটা ইলেকট্রন বাইরে আছে, তাইলে ওই একটা ইলেকট্রনের প্রতি সোডিয়ামের যে আকর্ষণ, কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি বলি, দেখো দুইটা ইলেকট্রন বাইরে আছে, দেখছো, তাইলে তার উপর আকর্ষণ আরো বেশি। এখানে অ্যালুমিনিয়াম 3+, তাহলে 3টা ইলেকট্রন,
বাইরে, তাহলে ওইটার পুরো আকর্ষণ আরো বেশি। তো আকর্ষণ যত বেশি তাদের মধ্যে, এটা হচ্ছে কেলাসের কথা বলতেছে, অ্যালুমিনিয়ামের কেলাস, সোডিয়ামের কেলাস, ম্যাগনেসিয়ামের কেলাস। হ্যাঁ, তো যেটা হয় যে বেশি মুক্ত ইলেকট্রন থাকলে আকর্ষণ বেশি হয়, আকর্ষণ বেশি হয়, আকর্ষণ যত বেশি তত ভালোবাসা বেশি, ফলে এদেরকে ভাঙা কঠিন, এদের গলানো কঠিন, তাদের ফুটানো কঠিন, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। আর সিলিকনের ক্ষেত্রে হুট করে অনেক বেশি বেড়ে গেছে গলনাঙ্ক, 1410। কেন? কারণ তুমি জানো যে সিলিকন কিন্তু একটা আরেকটার সাথে এইভাবে যুক্ত হয়, যে সিলিকন সিলিকন, তার সাথে আরেকটা সিলিকন, তার সাথে আরেকটা সিলিকন, এভাবে একটা ত্রিমাত্রিক জাল তৈরি করে সিলিকন। সিলিকন আসলে একটা একসাথে যুক্ত হয়ে 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 একটা ত্রিমাত্রিক জাল তৈরি করে, অনেক বড় একটা ক্লাস তৈরি করে ফেলে। তো এত বড় ক্লাস ভাঙতে অনেক শক্তি লাগে, তাই গলনাঙ্ক 1410। কিন্তু হুট করে চলে আসো ফসফরাসে। ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসের যে বন্ড থাকে সেটা সমযোজী বন্ধন, ঠিক আছে? তো সমযোজী বন্ধনগুলো দুর্বল হয়। সালফার যে বন্ধন সমযোজী বন্ধন, তাহলে এই বন্ধনগুলো হুট করে সমযোজী বন্ধনে চলে আসছে, আর সমযোজী বন্ধন দুর্বল, তাই এখানে আবার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হুট করে হ্রাস পাইছে, হুট করে হ্রাস পাইছে। এখন তুমি আমাকে বলতে পারো, হ্যাঁ তাইলে কি এখন আমাকে এগুলো মুখস্থ করতে হবে? না, তোমাকে আগে অন্তত এই নাম্বারগুলো মুখস্থ করতে হবে না, কিন্তু একটা বেসিক নলেজ থাকতে হবে যে কোথায় কি ঘটছে, এটা থেকে এটা বেশি, এটা থেকে এটা বেশি কেন হবে, তারপর এখানে হুট করে সিলিকনে কেন বাড়লো, তারপর এদিকে হুট করে কেন কমে গেল, তাই না? এখানে অধাতু চলে আসছে, তাই না? এবং অধাতুর মধ্যে কি বন্ধন হয়? সমযোজী বন্ধন। তো অধাতুর মধ্যে হয় সমযোজী বন্ধন, ফলে ওখানে বন্ধনটা দুর্বল হয়, এই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। ফলে এই বেসিক জিনিসটা জানলে, ধরো চারটে এসে বললো কার বেশি কার কম, তাহলে হচ্ছে তুমি আইডিয়া করতে পারবে যে কার বেশি হইতে পারে কার কম হইতে পারে। আর 2 নাম্বার হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ, ধরো সোডিয়ামেরটা তোমাকে জানতে হবে, ম্যাগনেসিয়ামেরটা তুমি জানলা, এতটুকু। ঠিক আছে, তাহলে এইটা আমরা বুঝতে পারছি। এখন একটু চলে আসো আকার। আকার জিনিসটা কি? আকার হচ্ছে খুব সিম্পলি যদি তুমি চিন্তা করো, সেটা হচ্ছে ধরো একটা পরমাণু আছে, ধরো সোডিয়াম পরমাণু, তার নিউক্লিয়াস আছে, তার নিউক্লিয়াস আছে, তার শক্তি স্তর আছে, তাই না? এই নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন, ধরো সবচেয়ে শেষ ইলেকট্রনটা আছে, নিউক্লিয়াস থেকে শেষ ইলেকট্রনের যে দূরত্ব, এটাই হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ। কি বলছি? এটাই হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ, এটাই হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ। এখন সমযোজী ব্যাসার্ধ হচ্ছে এরকম, ধরো দুইটা পরমাণু, একটা পরমাণু একটা পরমাণু, এরা সমযোজী বন্ধন তৈরি করছে, এরা হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করছে। সমযোজী বন্ধনের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটতেছে দেখো, এই নিউক্লিয়াস থেকে, এখন দেখো সমযোজী ব্যাসার্ধ, সমযোজী বন্ধন দূরত্ব হচ্ছে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস পর্যন্ত, সমযোজী বন্ধন দূরত্ব হচ্ছে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস পর্যন্ত, ক্লিয়ার? আর সমযোজী ব্যাসার্ধ কি? এই যে এখান থেকে ভাগ দাও, এই নিউক্লিয়াস থেকে এই দূরত্ব হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, যেটাকে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বলে। তাইলে সমযোজী ব্যাসার্ধ অর্ধেক, আর সমযোজী বন্ধন দূরত্ব যেটা, সেটার তুলনায় তার ব্যাসার্ধ যেটা, সেটা অবশ্যই অর্ধেক হয়, তার ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক হয়। এখানে কয়েকটা জিনিস বলা আছে, এই যে কার্বন পরমাণুর ক্ষেত্রে, ধরো হীরাকে দুইটা দুইটা, এই যে একটা একটা কার্বন, এদের যে বন্ধন দূরত্ব সেটা হচ্ছে 0.154 ন্যানোমিটার, যেটা পিকোমিটারে 154 হয়, কারণ 1 ন্যানোমিটার সমান 10 পিকোমিটার, ফলে পিকোমিটারে হচ্ছে 154 পিকোমিটার, আর ন্যানোমিটারে 0.154 ন্যানোমিটার। তাহলে কার্বনের সমযোজী ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক, 0.077 ন্যানোমিটার। এটা আমরা জৈব যৌগে পড়ছি। আবার ক্লোরিনের ক্ষেত্রে আসো, বন্ধন দূরত্ব 198, আর ব্যাসার্ধ কি? তার অর্ধেক, 99। আবার এখানে চলে আসো, আমরা আরেকটা টার্ম দেখবো, ধাতব বন্ধন বা ধাতব ব্যাসার্ধ। তো তুমি একটু আগে খেয়াল করছো যে সমযোজী বন্ধনে বন্ধনটা এইরকম, দেখছো একটা আরেকটার ভিতর, মানে একটা অরবিটাল আরেকটা অরবিটালের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ধাতব বন্ধনে কিন্তু তা না, দেখছো ধাতব বন্ধনে কিন্তু তা হচ্ছে না, ঢুকে যায় নাই। কারণ তুমি দেখেই বলো তো কোন বন্ধন দূরত্ব বেশি হবে, ধাতব বন্ধন দূরত্ব নাকি সমযোজী বন্ধন দূরত্ব? ধাতব বন্ধন দূরত্ব বেশি হবে, বা ধাতব ব্যাসার্ধ বেশি হবে। আসলে ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধের চেয়ে 10 থেকে 20% বেশি হয়। সোডিয়ামের ধাতব ব্যাসার্ধ হচ্ছে, দেখো সোডিয়ামের বন্ধন 372, তাহলে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক, 186। তাহলে যে কোনো একটা শিখলেই হচ্ছে। তোমার এখানে তিনটা আছে, সোডিয়াম আছে, ক্লোরিন আছে, আর একটা কি আছে? কার্বন আছে। তাহলে কার্বন, সোডিয়াম আর ক্লোরিন, এদের তুমি ব্যাসার্ধ পড়লেই হচ্ছে।
তাহলে তুমি বন্ধন তার ডাবল করে দিলে হচ্ছে, বা বন্ধন পড়লা তাহলে ব্যাসার্ধ অর্ধেক করে দিলে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে অনেক কিছু আছে, তাহলে এখানে এইগুলা এতগুলা শেখার দরকার নাই, তুমি কিন্তু এই তিনটা শিখলেই হচ্ছে, কারণ এই তিনটা এখানেও আছে ওইখানেও আছে, তাহলে কোনটা শিখতে হবে বুঝতেই পারতেছো। আচ্ছা, এখন আসো আমরা একটু শিল্ডিং ইফেক্ট জিনিসটা দেখি। এটাকে কি বলে? শিল্ডিং ইফেক্ট। আবারও বলি, এটাকে বলে হচ্ছে শিল্ডিং ইফেক্ট। আচ্ছা, ঠিক আছে, তো একটু বলি যে আজকে আমাদের তৃতীয় ক্লাস হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস আছে এই অধ্যায়ের উপর। আমরা মোটামুটি রাসায়নিক বন্ধন যতটুকু বাকি আছে ওইটা হচ্ছে লাস্ট ক্লাসে শিখে ফেলবো। এবং এইটা আমি কখন হবে, হয়তো এই ক্লাসটা সন্ধ্যায় না হয়ে সকালের দিকেও হতে পারে। আমরা বলে দিব যে এই ক্লাসটা কখন হচ্ছে, হয়তো কালকে না হইলেও পরশু দিন হইতে পারে। হ্যাঁ, তো আমরা এই ক্লাসটা নিয়ে এই অধ্যায়টা সুন্দরভাবে শেষ করাই দিচ্ছি, এবং কথা দিচ্ছি যে এই ক্লাসটা যারা করবে, এই 4টা ক্লাস যারা করবে এই অধ্যায়ের উপর, তারা মেডিকেলে যদি এই অধ্যায় থেকে 10টা প্রশ্ন আসে 10টা প্রশ্নের অ্যান্সার করতে পারবা, সেভাবে আমরা অধ্যায়টা পড়াই দিচ্ছি। ওকে, এখন আসো, এখানে যেটা বলা আছে যে পর্যায়ভিত্তিক বিভিন্ন মৌলের পরমাণুর আকারের সম্পর্ক, অর্থাৎ সোজা বাংলায় একই পর্যায়ে যত এদিক থেকে এদিকে আসতে থাকো তত আকার কমতে থাকে। এবং তুমি জানো যে প্রথম দিকে এস ব্লক, তারপর এই যে পি ব্লক, ডি ব্লক, এগুলা, তাই না? তাহলে এরপরে ডি ব্লকের মৌল, তারপর হচ্ছে পি ব্লকের মৌল। তো এই যে দেখো, মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম মতে এস ব্লক, পি ব্লক ভুক্ত যে আদর্শ মৌলগুলোর পারমাণবিক আকার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় কেন? কারণ খেয়াল করো, প্রত্যেকটাই, ধরো সোডিয়ামের পরে কি আছে? ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। তো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামে পরমাণু একটা বেশি, অ্যালুমিনিয়ামে পরমাণু একটা বেশি, অর্থাৎ একটা করে পরমাণু একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে, একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে। কিন্তু তুমি এখানে বলো তো যে এখানে কি তোমার কোনো বাড়তেছে, শক্তি স্তর বাড়তেছে? শক্তি স্তর বাড়তেছে না। একই শক্তি স্তরে ইলেকট্রন একটা করে বাড়তেছে, একই শক্তি স্তরে ইলেকট্রন একটা করে বাড়তেছে। ফলে ইলেকট্রনগুলা নিউক্লিয়াস কর্তৃক আরো জোরে আকৃষ্ট হয়, ইলেকট্রনগুলা নিউক্লিয়াস কর্তৃক আরো জোরে আকৃষ্ট হয়। জিনিসটা খুব সিম্পল, খেয়াল করো। ধরো সোডিয়াম, সোডিয়ামে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়াম 12টা প্রোটন আছে, 12টা ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম 13টা প্রোটন আছে, 13টা ইলেকট্রন আছে। অর্থাৎ নিউক্লিয়াসে, সোডিয়ামের নিউক্লিয়াস দেখতেছি 11 জন আছে, আর ইলেকট্রন আছে আর 11 জন। ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস 12 জন প্রোটন আছে, ইলেকট্রন আছে আর 12 জন। অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস 13 জন প্রোটন আছে, ইলেকট্রন আছে আর 13 জন। এখন তুমি একটা জিনিস জানো, একটা বেসিক জিনিস, যে এই প্রোটনগুলা ইলেকট্রনগুলাকে আকর্ষণ করে, এই প্রোটনগুলা ইলেকট্রনগুলাকে আকর্ষণ করে। ক্লিয়ার? তো এখন বলো তো, 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে আরো জোরে আকর্ষণ করবে না? 13টা প্রোটন 13টা ইলেকট্রনকে আরো জোরে আকর্ষণ করবে। এই যে জোরে আকর্ষণ, যত জোরে আকর্ষণ করবে তত সাইজ ছোট হয়ে আসবে, তত সাইজ ছোট যাবে। তো এখানে আসলে তাই ঘটে, যত বেশি প্রোটন আর যত বেশি ইলেকট্রন একজন আরেকজনকে আকর্ষণ করতেছে তত সাইজ ছোট হচ্ছে, তত কি হচ্ছে? জিনিসটা সাইজ ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখানে আর একটা জিনিস আছে যেটাকে বলে হচ্ছে শিল্ডিং ইফেক্ট। তাহলে এই যে কি বলা যায়, এই যে এটাকে বলা হয় কার্যকর নিউক্লিয়াস চার্জ। অর্থাৎ কার্যকর নিউক্লিয়াস চার্জ যত বেশি, আকর্ষণ তত বেশি। কার্যকর নিউক্লিয়াস চার্জ বলতে কি বোঝায়? ওই যে তোমার নিউক্লিয়াসে প্রোটন যত বেশি, নিউক্লিয়াসে প্রোটন যত বেশি, নিউক্লিয়াসে প্রোটন যত বেশি। এখন একটু চলে আসো, আমরা এখানে একটু দেখি আরেকটা জিনিস আছে যেটাকে শিল্ডিং ইফেক্ট বলে। শিল্ডিং ইফেক্ট কি জিনিস? ধরো এই হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস তো ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, তাই না? ধরো এখানে এস অরবিটাল আছে, এখানে পি অরবিটাল আছে, এখানে ডি অরবিটাল আছে, এখানে এফ অরবিটাল আছে। এখন এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসগুলা এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করে, ওদেরকে ভালোবাসে, আকর্ষণ করে। ধরো এখানে পি আছে, এখানে ডি আছে, এখানে এফ অরবিটাল আছে। হ্যাঁ, তো এখন একটা জিনিস বুঝছো, যে ধরো এখানে এস অরবিটালের ইলেকট্রন মেঘ আছে। এই ইলেকট্রন মেঘ দ্বারা একটু মানে একটা, এই যে মেঘ আছে না, ইলেকট্রন মেঘের জন্য হচ্ছে এই যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের যে আকর্ষণ,
এই আকর্ষণটা একটু কম। আবার এই নিউক্লিয়াস এবং পি অরবিটালের ইলেকট্রন মেঘের যে আকর্ষণ, এইটা একটু মানে এখানে মেঘের প্রভাবটা বেশি। মানে শিল্ডিং মানে কি, শিল্ড মানে হচ্ছে একটা ঢাল, ঢাল দিয়ে আমি নিজেকে ঢেকে রাখলাম। ব্যাপারটা এরকম যে ধরো আমার সামনে একটা এরকম একটা ঢাল আছে, বিশাল একটা ঢাল, হ্যাঁ, ধরো আমার কাছে একটা মানে ধরো এখানে একটা ইয়া আছে, যাই হোক আমার কাছে ওখানে কিছু নাই, তো আমি এখন ঢাল দিয়ে ঢেকে রাখলাম। তো আমি আমাকে নিজেকে যত বেশি ঢেকে রাখবো তত অন্য একজনের থেকে আমি রক্ষা পাবো। তো এরকম যে এইখানে আর এসপিতে ওই ঢালটা বেশি স্ট্রং, এসপিতে ঢালটা বেশি স্ট্রং, ফলে এই ঢালটার জন্য নিউক্লিয়াস এবং এস এর ইলেকট্রন গুলার যে আকর্ষণ বা নিউক্লিয়াস এবং এই যে এই শিল্ডিং ইফেক্টটা এস আর পিতে বেশি, তারপর ডিতে কম, তারপর এফ এ কম। এই জন্য নিউক্লিয়াস ডি এর ইলেকট্রন গুলাকে বা এফ এর ইলেকট্রন গুলাকে আরো বেশি জোরে আকর্ষণ করে, কারণ এখানে ঢালটা কম স্ট্রং, ডিআরএফ এ শিল্ড কম স্ট্রং। এই জন্য নিউক্লিয়াস ডিআরএফ এর ইলেকট্রন গুলাকে বেশি জোরে আকর্ষণ করে, বেশি জোরে আকর্ষণ করে, বেশি জোরে আকর্ষণ করে। ঠিক ওই জন্য খেয়াল করো, আমরা যদি বলি যে ওই ডি অরবিটাল এফ অরবিটাল ওদের আকৃতিটা ছোট হয়, যেহেতু জোরে আকর্ষণ করতেছে ফলে আকৃতি ছোট হয়, ফলে ওদের আকৃতি হচ্ছে ছোট হয়, ফলে ওদের আকৃতি ছোট হয়। যেমন তৃতীয় পর্যায়ের যে মৌলগুলা, যত এদিকে যাচ্ছ তত দেখছো পারমাণবিক ব্যাসার্ধ কমতেছে। যদি এখানে তোমার পারমাণবিক ব্যাসার্ধ সোডিয়াম ম্যাগনেসিয়াম এই দুটো শিখলে হচ্ছে, আর ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধটা জানবা, এর বাইরে কোনো পারমাণবিক ব্যাসার্ধ তোমার লাগবে না। তাহলে যত এদিকে যাচ্ছ আকার ছোট হয় দুইটা রিজনে। একটা হচ্ছে ওই যে বললাম যে কার্যকর নিউক্লিয়ার চার্জ, ওই যে 13টা ইলেকট্রন 13টা প্রোটনকে আরো বেশি জোরে আকর্ষণ করে, এইটা একটা। আর দুই নম্বর হচ্ছে শিল্ডিং ইফেক্ট। দুই নম্বর কি ভাইয়া, দুই নম্বর রিজনটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট, দুই নম্বর রিজন হচ্ছে শিল্ডিং ইফেক্ট। আচ্ছা ঠিক আছে, এখন চলে আসো আমরা এই যে জায়গাটায় চলে আসি, এখানে হচ্ছে আয়নিক ব্যাসার্ধ দেওয়া আছে। এখানেও জাস্ট একটু একটা আয়নিক বন্ধনে, যেমন ধাতব বন্ধনে ধাতব ব্যাসার্ধ, এরপরে হচ্ছে সমযোজী বন্ধনে সমযোজী ব্যাসার্ধ, আয়নিক যৌগে আয়নিক ব্যাসার্ধ। তো এখানেও হচ্ছে তোমার দুই একটা আয়নিক ব্যাসার্ধ দেওয়া আছে, সেইটা একটু মনে রাখবা, আর কিছু না। এখানে সোডিয়াম আয়নের ব্যাসার্ধ দেওয়া আছে, হ্যাঁ, সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ, সোডিয়াম আয়নের ব্যাসার্ধ, এতটুকু শিখলে চলতো। আর ম্যাগনেসিয়াম। আচ্ছা, তো এরপরে চলে আসো, আমরা একটু যাব হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা মারাত্মক ইম্পর্টেন্ট। এই জায়গায় কি বলা আছে সহজ ভাষায় বলি, ধরো আয়রন পরমাণু এবং আয়রন 2+, কোনটার আকার ছোট, তাহলে কোনটার আকার ছোট, ধরো আরেকটা আছে আয়রন 3+, তাহলে কোনটার আকার ছোট, তাহলে মনে রাখবা যার চার্জ যত বেশি, ক্যাটায়নের ক্ষেত্রে, ক্যাটায়নের ক্ষেত্রে যার চার্জ যত বেশি তার আকার তত ছোট। কি বলছি, যার চার্জ যত বেশি তার আকার তত ছোট। তো এখানে আসলে লজিকটা কি, লজিকটা হচ্ছে খুবই সিম্পল একটা লজিক আছে। ধরো আয়রন হচ্ছে, ধরো আয়রন এই যে আয়রনে আছে হচ্ছে তোমার 26টা, তাই তো, এখানে আছে 26টা আর ইলেকট্রন আছে 26টা। আচ্ছা, ইলেকট্রন গুলা কিন্তু একজন আরেকজনকে বিকর্ষণ করে, এই জিনিসটা মাথায় রেখো। কিন্তু আয়রন 2+ যদি বলি, আচ্ছা প্রোটন কিন্তু কখনো চেঞ্জ হয় না, প্রোটন সবসময় সেম, প্রোটন কিন্তু চেঞ্জ হয় না। প্রোটন 26টা আছে, এখানে ইলেকট্রন আছে 24টা। এখন আয়রন 3+, প্রোটন 26টা আছে, ইলেকট্রন আছে 23টা। জিনিসটা কি বুঝছো? এখন বুঝছো তো, এখানে যেহেতু প্রোটন সব সেম, প্রোটনের হিসাব বাদ, যেহেতু তিনটাতেই প্রোটন একই, ফলে প্রোটন হিসাব বাদ। প্রোটন একই বলে ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করতেছে। কিন্তু ঝামেলাটা কোথায় হয়েছে, এখানে 26টা ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলা কিন্তু একজন আরেকজনকে, এরা নেগেটিভ চার্জ যুক্ত, একজন আরেকজনকে বিকর্ষণ করে। এখন তুমি আমাকে বলো তো, 26 জন একজন আরেকজনকে পছন্দ করে না, তাহলে নর্মালি ধরো 26 জন মানুষ এক জায়গায় আছে, তারা একজন আরেকজনকে একদমই পছন্দ করে না, তাহলে তাদের যদি রাত্রে থাকতে বলো তাহলে তারা 26টা রুম চাইবে না, 26টা রুম চাইবে না, 26টা রুম চাইবে। 24 জন কয়টা রুম চাইবে, 24টা রুম। আর 23 জন চাইবে 23টা রুম, যেহেতু সবার প্রোটন সেম, প্রোটনের হিসাব বাদ। তাইলে বলো তো, এরা 23টা রুম লাগবে, মানে এদের জায়গা কম লাগবে, তাইলে এটা ছোট, আয়রন 3+ ছোট, এটা আর একটু বড়, এটা আরো বড়। জিনিসটাই ক্লিয়ার? আবার ধরো ক্লোরিন আর ক্লোরাইড আয়ন, ক্লোরিন আর ক্লোরাইড আয়ন। এখন ক্লোরিনের ক্ষেত্রে ধরো 17, ইলেকট্রন 17টা। আবার ক্লোরাইড আয়নের ক্ষেত্রে ধরো, ক্লোরাইড আয়নের কথা বলতেছি, 17টা,
ইলেকট্রন হচ্ছে 18টা। খুব সিম্পল, যে এর এখানে লাগবে 18টা রুম, এখানে লাগবে 17টা রুম, তাইলে এ ছোট, এখানে 18টা রুম লাগবে, ক্লোরাইড আয়নের 18টা ইলেকট্রন আছে, তাহলে এ বড়। মানে মোট কথা, যখনই প্রোটন সেম, তখন ইলেকট্রন যত বেশি তত বেশি জায়গা লাগবে, সে তত বড়। ক্লিয়ার জিনিসটা? ক্যাটায়ন অ্যানায়ন মৌল ডাজন্ট ম্যাটার, একই প্রোটন থাকলে ইলেকট্রন যত বেশি তার আকার তত বড়, ইলেকট্রন যত বেশি তার আকার তত বড়। এটা ক্লিয়ার সবার কাছে? এটা সবার কাছে ক্লিয়ার? একটু বলেন। এটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার, গুড। তাহলে আকারের ব্যাপারটা বুঝতে পারছেন? আকারের ক্ষেত্রে এই যে ক্রোমিয়াম 2+ এর আকার, তারপর তার থেকে মানে ছোট হচ্ছে ক্রোমিয়াম 3+, সবচেয়ে ইয়া হচ্ছে ক্রোমিয়াম 6+। তাহলে আকার যেটা সেটা আমরা বুঝতে পারতেছি, যে আকারের ক্ষেত্রে ইলেকট্রন যত বেশি আকার তত বড়, ইলেকট্রন যত কম আকার তত ছোট, ইলেকট্রন যত কম আকার তত ছোট। ফলে আকার বড়, তারপর বড়, তারপর মানে সবচেয়ে বড়, তারপর তারপর। ওকে, তাহলে ক্যাটায়নের আকার ছোট হয়, ক্যাটায়নের আকার হচ্ছে ছোট হয় কারণ ইলেকট্রন কম, আকার ছোট। অ্যানায়নের আকার বড় হয় কেন? কারণ অ্যানায়ন ইলেকট্রন বেশি, ইলেকট্রন বেশি, আকার বড়। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে আকার বৃদ্ধি পায়, একই গ্রুপে তো বৃদ্ধি পাবেই। একই গ্রুপে শক্তি স্তর একটা করে বাইরে যায়। তুমি ছবি দেখো, এখানে এই 3s1 এ শেষ ইলেকট্রনটা 3s1 এ, একই গ্রুপের পটাশিয়ামে 4s1 এ, এখানে 5s1 এ, মানে এখানে 4টা শক্তি স্তর আছে, এখানে 5টা শক্তি স্তর আছে। একটা করে যদি শক্তি স্তর বাড়ে তাহলে তো আকার বাড়বেই, একটা করে শক্তি স্তর বাড়লে আকার বাড়বে, এটাই স্বাভাবিক। আচ্ছা গেল। তাহলে এখানে আমরা এই জায়গাটা ক্লিয়ার? আমাদের কাছে একটু সবাই বলেন এই জায়গাটা ক্লিয়ার কিনা। তাহলে একই গ্রুপে আকার বাড়ে, একই পর্যায়ে আকার কমে। এখন আমরা যোজ্যতাটা দেখতে চাই, এখন আমরা একটু যোজ্যতা দেখব। যোজ্যতা মানে কি? এই ছবিগুলা দেখো, ধরো এখানে সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের 2 জন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, সোডিয়ামের 2 জন যুক্ত হয়েছে একটা অক্সিজেনের সাথে। এখন তুমি ফার্স্টে একটু খেয়াল করো, যেখানে অক্সিজেন হচ্ছে 2, তাহলে সোডিয়ামের 2 জন একটা অক্সিজেনের সাথে, তাহলে সোডিয়ামের 1। আবার দেখো অক্সিজেনের যেহেতু ফার্স্টেই আমরা জানি 2, ফলে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে, তাহলে অক্সিজেন তো 2, ম্যাগনেসিয়ামও 2, মানে এটা হচ্ছে অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। এখন অক্সিজেনের ক্ষমতা তুমি জানো 2, তাহলে ম্যাগনেসিয়াম একটা ম্যাগনেসিয়াম একটা অক্সিজেনের সাথে, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষমতাও 2। এখানে অক্সিজেনের ক্ষমতা 2, তাহলে 3টা অক্সিজেন 6, তাহলে অ্যালুমিনিয়াম 2টা, তাহলে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের 3। তাহলে এভাবে তুমি অক্সিজেনের সাপেক্ষে অন্য মৌলগুলার যোজ্যতা বের করতে পারতেছো। অন্য যারা মানে যোজ্যতা 2 রকম, একটা হচ্ছে অক্সিজেন স্কেল আর একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল। একটা হচ্ছে অক্সিজেন স্কেল আর একটা হচ্ছে কি বলছি ভাইয়া, হাইড্রোজেন স্কেল। অক্সিজেন স্কেলের ক্ষেত্রে অক্সিজেনের সাপেক্ষে তুমি অন্য মৌলগুলোর যোজ্যতা বের করবা, মানে কয়টা সাথে যুক্ত হইতে পারে। দেখো কোন মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকে বলা হয় হচ্ছে যোজ্যতা। তাহলে অক্সিজেন স্কেলে আমরা দেখলাম, যেমন হাইড্রোজেন স্কেলে দেখো, হাইড্রোজেন হচ্ছে আমরা জানি 1, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে সোডিয়াম একটা যুক্ত হয়েছে তাহলে 1, হাইড্রোজেনের 1 হইলে 2টা হাইড্রোজেন 2, তাহলে ম্যাগনেসিয়ামও 2, হাইড্রোজেন 3টা হাইড্রোজেন 3, তাহলে অ্যালুমিনিয়ামও 3। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি না? সবাই একটু বলো ক্লিয়ার কিনা। তাইলে এখন আমরা আসলে ভালো জায়গায় চলে আসছি, যেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আমরা এখন দেখব হচ্ছে আয়নীকরণ শক্তি, এরপরে দেখব ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তি কি জিনিস? আয়নীকরণ শক্তি হচ্ছে, ধরো আমার একই গ্রুপে ধরো সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে। এখন তুমি অলরেডি জানো যে সোডিয়ামের কক্ষপথ 3টা, পটাশিয়ামের 4টা, রুবিডিয়ামের 5টা কক্ষপথ আছে, তাই না? এখন তুমি জানো যে নিউক্লিয়াস গুলা ইলেকট্রনকে আকর্ষণ করে। তো 3 নাম্বার কক্ষপথের থেকে 4 নাম্বার কক্ষপথের ইলেকট্রনের যে মানে এদের শেষ ইলেকট্রনটা 3 নাম্বার কক্ষপথে আছে, পটাশিয়ামের শেষ ইলেকট্রনটা 4 নাম্বার কক্ষপথে, রুবিডিয়ামের শেষ ইলেকট্রনটা
5 নম্বর কক্ষপথে আছে। এই জিনিসটা আমরা গতকাল দেখাইছিলাম, আরেকবার যদি একটু দেখাই, আমরা একটু এখান থেকে দেখাই। দেখো সোডিয়ামের ক্ষেত্রে এই যে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে নিউক্লিয়াস। ফলে আমরা এভাবে বলতে পারি এই নিউক্লিয়াস আর শেষ শক্তি স্তর ইলেকট্রন এটা সোডিয়াম। আবার ধরো আমি রুবিডিয়ামটাই দেখাই। এই নিউক্লিয়াস 5টা শক্তি স্তর আছে, 3 4 5। শেষ ইলেকট্রনটা হচ্ছে এই জায়গায়। এখন নরমালি একটা জিনিস, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে। তো ইলেকট্রন যত কাছে তত বেশি আকর্ষণ। ফলে এখানে আকর্ষণ বেশি, এখানে হচ্ছে আকর্ষণ বেশি। আর এখানে শেষ ইলেকট্রনটা অনেক দূরে, শেষ শক্তি স্তর অনেক দূরে। ফলে এখানে নিউক্লিয়াসের সাথে শেষ ইলেকট্রনের আকর্ষণ কম। খুব স্বাভাবিক, আকর্ষণ বেশি হইলে ও বাইরে যাইতে চাইবে না। তাহলে ওরে বাইরে বের করার জন্য অনেক শক্তি লাগবে। তাইলে শক্তি লাগবে অনেক বেশি, কারণ ওর আকর্ষণ বেশি হইলে ও বাইরে যাইতে চায়। ধরো তোমার ব্যাপারটা এরকম যে ধরো তোমার আব্বুকে তুমি অনেক ভালোবাসো, ঠিক আছে? এখন তুমি নিশ্চয়ই চাইবে না তোমার আব্বুকে ছেড়ে তুমি কোথাও যাইতে, ঢাকা শহরে আসতে, তাই না? ব্যাপারটা এরকম। তো তখন এই শক্তিটা অনেক বেশি লাগে, এই শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তাইলে আকর্ষণ যখন বেশি হয় তখন এখান থেকে বাইর করতে শক্তিটা অনেক বেশি লাগে, এই শক্তিটাকে বলে আয়নীকরণ শক্তি। তাহলে আকর্ষণ যত বেশি, আয়নীকরণ শক্তি বেশি। আকর্ষণ যত কম, এই ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াস থেকে অনেক দূরে, ফলে আয়নীকরণ শক্তিও কম। তাহলে একই গ্রুপে যখন নিচের দিকে আসতেছো তত একটা করে শক্তি স্তর বাড়তেছে, ফলে আকর্ষণ কম হচ্ছে, আয়নীকরণ শক্তি কম হচ্ছে। এই জন্য একই গ্রুপে নিচের দিকে আসলে আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি কমে, আবার একই পর্যায়ে এদিকে আসলে আয়নীকরণ শক্তি বাড়ে। একই পর্যায়ে তো শক্তি স্তর বাড়তেছে। একই পর্যায়ে ভাইয়া শক্তি স্তর কিন্তু বাড়ে না। কি বাড়ে? উপশক্তি স্তর বাড়ে, হচ্ছে উপশক্তি স্তর। ফলে একই পর্যায়ে আয়নীকরণ শক্তি, তুমি জানো যে পর্যায়বৃত্ত ধর্ম অনুসারে একই গ্রুপে যেটা হয় পর্যায়ে সেটার উল্টা হয়। তাহলে আয়নীকরণ শক্তির ব্যাপারটা বোঝা গেছে? সবাই একটু বলেন। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এটা না, আচ্ছা ঠিক আছে। তাহলে আয়নীকরণ শক্তির সংজ্ঞা হচ্ছে 1 মল পরমাণু থেকে 1 মল ইলেকট্রন সরাইতে, মানে সোডিয়ামের ক্ষেত্রে একটু দেখেন যে সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটা আছে, পটাশিয়ামের কয়টা আছে? একটা। ম্যাগনেসিয়ামের কিন্তু শেষ শক্তি স্তরে 2টা আছে। তো 2টা থাকলেও একটা বের করতে যেটা লাগে, যে শক্তি লাগে, সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। সোডিয়ামের ক্ষেত্রে 1 মল সোডিয়াম পরমাণু থেকে 1 মল সোডিয়াম আয়ন করতে যে শক্তি লাগে সেটা হচ্ছে 496। পটাশিয়ামের ক্ষেত্রে লাগে 419। আপনি জানেন একই গ্রুপে সোডিয়ামের পরেই পটাশিয়াম, আর সোডিয়ামের পরেই হচ্ছে পটাশিয়াম। ক্লিয়ার? এখন চলে আসেন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি কিন্তু 738, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে একই পর্যায়ে। ফলে 1 নম্বর গ্রুপের থেকে একই পর্যায়ে এদিকে যেহেতু ম্যাগনেসিয়াম, ফলে ম্যাগনেসিয়ামের বেশি হবে। আর সোডিয়ামের যেহেতু পরে পটাশিয়াম, তাই পটাশিয়ামের কম হবে। তাইলে সিজিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম আর হিলিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। কেন সিজিয়ামের সবচেয়ে কম, কেন হিলিয়ামের সবচেয়ে বেশি? কেন? এই যে দেখেন, আয়নীকরণ শক্তি এদিকে কমে, এদিকে বাড়ে। এদিকে যদি কমে তাহলে তুমি আমাকে বলো তো, আয়নীকরণ শক্তি এদিকে কমে, আমি এভাবে বলতে পারি না, এদিকে বাড়ে আবার এদিকে বাড়ে। তাহলে আয়নীকরণ শক্তি এদিকে বাড়ে আবার এদিকে বাড়ে, আবার যদি নিচে আসো তাইলে আবার কমে, তাই না? তাহলে বাড়ে আবার গ্রুপে কমে। তাহলে একটু খেয়াল করো, এদিক থেকে এদিকে বাড়ে, তাহলে সবচেয়ে কম হবে কার? সিজিয়ামের আয়নীকরণ শক্তি, কারণ ফ্রান্সিয়াম তো তেজস্ক্রিয়, ও বাদ। সিজিয়ামের আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে কম, আবার এদিক থেকে এদিকে বাড়ে, তাহলে হিলিয়ামের আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি, আবার এদিকে কমে, তাহলে এটা বাদ। তাইলে সিজিয়ামের সবচেয়ে কম আয়নীকরণ শক্তি আর হিলিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। সিজিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, হিলিয়ামের আয়নীকরণ শক্তি ভাইয়া সবচেয়ে বেশি। এখন আসো, এটা আমাদের কাছে ক্লিয়ার হইল। এখন আসো আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি দেখতে চাই। দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি? ধরো তুমি ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন বের করছো, ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে। কয়টা? 2টা।
প্রথমটা বের করছো প্রথম আয়নীকরণ, দ্বিতীয়টা বের করছো দ্বিতীয় আয়নীকরণ শক্তি, যেটা 1450। কিন্তু সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিন্তু 4500। কেন বলতো? সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তাই প্রথমটা বের করা সহজ। কিন্তু যখনই দ্বিতীয়টা বের করতে যাচ্ছ, সোডিয়ামের শেষ শক্তি স্তরে তখন মানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তখন এরকম 1s2 2s2 2p6, মানে ওর শেষ শক্তি স্তরে তখন 8টা ইলেকট্রন আছে, মানে ওর অষ্টক পূর্ণ। ও তখন নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, নিষ্ক্রিয় গ্যাস। ও তখন একটা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কাজ করতেছে। তখন ওর ইলেকট্রন বের করতে তোমার জান বের হয়ে যাবে, 4500 শক্তি দেওয়া লাগবে। ঠিক একইভাবে পটাশিয়ামের ক্ষেত্রেও তাই। পটাশিয়ামেরও তখন 18টা ইলেকট্রন, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, আর্গনের ইলেকট্রন বিন্যাস। তখন সেখান থেকেও মানে ওই অষ্টকপূর্ণ অবস্থায় ইলেকট্রন বাইর করতে তোমার 3000 শক্তি দেওয়া লাগবে। এখন আসো তাহলে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি সিজিয়ামের, সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি হচ্ছে হিলিয়ামের। সবচেয়ে কম আয়নীকরণ শক্তি সিজিয়ামের, সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি হিলিয়ামের। মৌলের আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, জিনিসটা কি চলো আমরা একটু দেখি। আকার বৃদ্ধি। এখন বলো আকার বৃদ্ধি কোথায় পায়? একই গ্রুপে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, এটা আমরা জানি যে একই গ্রুপে আকার বৃদ্ধি পায়। কি কি বৃদ্ধি পায়? 4টা জিনিস বৃদ্ধি পায়, তাই না? সবাই একটু কমেন্ট করে বলো কোন 4টা জিনিস বৃদ্ধি পায়। একই গ্রুপে এই 4টা জিনিস বৃদ্ধি পায়, আর কোনটা হ্রাস পায়? আয়নীকরণ শক্তি। তাইলে দেখো একই গ্রুপে এই 4টা জিনিস বৃদ্ধি পায়, বাকি সবই হ্রাস পায়। ফলে আয়নীকরণ শক্তি হ্রাস পায় না, শুধু ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সবই হ্রাস পায়। উপশক্তি স্তর বৃদ্ধিতে তুমি অলরেডি জানো যে একই পর্যায়ে উপশক্তি স্তর বাড়ে, এবং একই পর্যায়ে আর কি কি বাড়ে তাও তুমি জানো। একই পর্যায়ে ওই 4টা বাদে আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা আর হচ্ছে অক্সাইডের ক্ষারকীয় ধর্ম, এই 4টা জিনিস বাদে একই পর্যায়ে যখন উপশক্তি স্তর বাড়ে বাকি সব বাড়ে, ফলে আয়নীকরণ শক্তিও বাড়বে। আর একটা তথ্য আছে, পূর্ণ অর্ধপূর্ণ অরবিটালের জন্য এই আয়নীকরণ শক্তিতে ব্যতিক্রম ঘটে। পূর্ণ অর্ধপূর্ণের জন্য আয়নীকরণ শক্তি যেটা, সেখানে আসলে ব্যতিক্রম ঘটে। কি বললাম? পূর্ণ অর্ধপূর্ণের জন্য আয়নীকরণ শক্তিতে ব্যতিক্রম ঘটে, সেটা আমরা দেখবো, সমস্যা নাই। এইখানে খেয়াল করো আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রম সেটা এখানে লেখা আছে। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম এরকম, দেখো এটাকে এভাবে বলে নো ওয়েভ। তো এখন তো তোমরা আসলে, তাই না, আমরা তো গরিব, তো আমরা বলি যে জানো মুনু টুনু। আর যারা বড় লোক তারা তো এইরকম এইসব বলে না, তাই না? এই যে ময়নাটিয়া বলে না, তারা বলে বেইব, আরো কি কি যেন বলে। তো নো বেইব। হ্যাঁ, তো দেখো নাইট্রোজেনের অক্সিজেনের থেকে বেশি, আর বেরিলিয়ামের বোরনের থেকে বেশি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে দ্বিতীয় পর্যায়ে। ফলে এদিক থেকে এদিকে আয়নীকরণ শক্তি বাড়ার কথা, এদিক থেকে এদিকে আয়নীকরণ শক্তি বাড়ার কথা। ফলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ফলে বেরিলিয়াম থেকে বোরনের বেশি হওয়ার কথা। কিন্তু খেয়াল করো বেরিলিয়ামের বোরনের থেকে বেশি। আবার নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু নাইট্রোজেনের বেশি। এর পিছনে রেজানটা কি? রেজান হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা। খেয়াল করো তো এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখো যে বেরিলিয়ামের থেকে বোরনের বেশি হওয়ার কথা, কিন্তু বেরিলিয়ামের বেশি হয়ে গেছে। এখানে বেরিলিয়ামের বেশি হওয়ার কারণ বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস দেখো, এই যে 1s2 2s2। তাহলে এর কি মানে এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টাই আছে, মানে এর টোটাল ফুল। এর হচ্ছে টোটাল ফুল, মানে এই যে এটা হচ্ছে পূর্ণ ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, কিন্তু বোরনের ক্ষেত্রে খেয়াল করো 5টা মানে 1s2 2s2 2p1, মানে ওর পিতে 3টা ঘর আছে, মাত্র একটা ইলেকট্রন, মানে ওর পূর্ণ না। এর পূর্ণ যখন কার ফুল হয়ে যায়, হয় না যে কারো ঘরে আর জায়গা নাই, তাইলে সে বাইরেও যাইতে চায় না, বাইরে থেকে কেউ আনতেও চায় না। মানে মেইন কথা হচ্ছে বাইরে যাইতে চায় না, ও আয়নে পরিণত হইতে চায় না। ঠিক একইভাবে নাইট্রোজেন হচ্ছে অর্ধপূর্ণ, 7টা আছে দেখো 1s2 2s2 2p3, মানে পিতে থাকতে পারে 6টা, 3টা আছে, মানে এটাকে বলে অর্ধপূর্ণ। তো পূর্ণ যদি থাকে তখন সে আয়নে পরিণত হইতে চায় না, অর্ধপূর্ণ থাকলেও সে আয়নে পরিণত হইতে চায় না। তো ঠিক ওই জন্য নাইট্রোজেনে আছে অর্ধপূর্ণ, আর হচ্ছে বেরিলিয়াম আছে পূর্ণ। এই জন্য বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি নরমালি মানে নরমালের তুলনায় বেশি, নাইট্রোজেনেরটাও নরমালের তুলনায় বেশি। ওই জন্য নো ওয়েভ দিয়ে মনে রাখা যায় নাইট্রোজেনেরটা অক্সিজেনের থেকে বেশি, বেরিলিয়ামেরটা বোরনের থেকে বেশি। বেরিলিয়ামের যেটা সেটা হচ্ছে বোরনের থেকে বেশি। তাহলে জিনিসটা কি ক্লিয়ার? একটু সবাই বলেন জিনিসটা ক্লিয়ার হইছে কি না।
আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা শেষ হয়েছে। এখন আমরা চলে আসব হচ্ছে এখানেও দেখেন, এখানেও জিনিসটা খেয়াল করো। এই যে ধরো ম্যাগনেসিয়ামের, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম তার থেকে অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু খেয়াল করো ম্যাগনেসিয়ামের বেশি অ্যালুমিনিয়ামের কম, ম্যাগনেসিয়ামের হচ্ছে বেশি অ্যালুমিনিয়ামের হচ্ছে কম, একই পর্যায়ের কথা কিন্তু। হ্যাঁ, আবার এখানে খেয়াল করো ফসফরাস আর সালফার, এখানে ফসফরাসের বেশি সালফারের কম। তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় আসলে কি ঘটনা ঘটছে বলতো? প্রত্যেকটা জায়গায় কি ঘটনা ঘটছে? আমাদের ওই যে ইলেকট্রন বিন্যাসের জন্য এই ঘটনাটা ঘটছে, ইলেকট্রন বিন্যাসের জন্য এই ঘটনাটা ঘটছে। তাহলে এখানে বলা আছে যে কেন বোরনেরটা বেরিলিয়ামের থেকে কম বা অক্সিজেনেরটা নাইট্রোজেনের থেকে কম, এটা আমরা বুঝে আসছি, এটা কিন্তু আমরা বুঝে বুঝে পড়ে আসছি। তো আয়নীকরণ শক্তিটা পড়লাম, এখন আমরা যেটা পড়তে চাই সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো আয়নীকরণ শক্তি হয় হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এর, এদের হয় আয়নীকরণ শক্তি। আর ধরো ক্লোরিনের কথা যদি বলি, গ্রুপ 17, ফ্লোরিন, ক্লোরিন, তো এদের সবার শক্তি, শেষ শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন আছে। তো তুমি সবাই যেন অষ্টক পূর্ণ হইতে চায়, তো ওরা সবাই একটা করে চায়। এই জন্য খেয়াল করবা সোডিয়াম সবসময় সোডিয়াম প্লাস হয় আর ক্লোরিন সবসময় ক্লোরিন মাইনাস হয়। কেন? কারণ সোডিয়াম হয় ক্যাটায়ন আর ক্লোরিন হয় অ্যানায়ন। কারণ ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে কারণ ওদের ইলেকট্রন আসক্তি আছে, আর সোডিয়াম ইলেকট্রন ছাইড়া দেয় কারণ ওদের হচ্ছে আয়নীকরণ শক্তি কম। জিনিসটা বোঝা গেছে? ওদের আয়নীকরণ শক্তি কম তাই ইলেকট্রন ছাইড়া দেয়, আর ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন আসক্তি বেশি তাই ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। তো এখানেও তাই যে এক মোল পরমাণু এক মোল ইলেকট্রন গ্রহণ করে যখন অ্যানায়নে পরিণত হয়, যে শক্তি লাগে সেইটা হচ্ছে যে শক্তি, যে শক্তি সেইটা হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি। তাহলে এখানে যে শক্তি সেটা হচ্ছে, যে শক্তি নির্গত হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি কিন্তু শক্তি নির্গত হয়, ইলেকট্রন আসক্তিতে কি হয় ভাইয়া? শক্তি নির্গত হয়। তাহলে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া বলো? ইলেকট্রন আসক্তির যে বিক্রিয়া, এই বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমাকে বলো তো আয়নীকরণ শক্তির যে বিক্রিয়া সেই বিক্রিয়া কি? তাপহারী বিক্রিয়া। আয়নীকরণ শক্তির বিক্রিয়া হচ্ছে তাপহারী বিক্রিয়া। এরপরে চলে আসো আমরা এই জায়গাটা দেখি ইলেকট্রন আসক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। তো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এখানে একটু দেখো, তুমি একটু ফ্লোরিন আর ক্লোরিনের ইলেকট্রন আসক্তির যে মান সেই মানটা একটু মনে রাখবা। তারপর আমরা একটু এখানে নিয়ামকের প্রভাব দেখতে চাই। তো পরমাণুর আকার বৃদ্ধি, শোনো আকার বাড়ে মানে হচ্ছে একই গ্রুপ ভিত্তিক ধর্মের কথা বলতেছে, একই গ্রুপে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। আর যদি বলে যে যোজ্যতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি, আচ্ছা ঘনত্ব বৃদ্ধিতে হচ্ছে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এখন একটু খেয়াল করো ইলেকট্রন আসক্তি যেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে ইলেকট্রন আসক্তি একই গ্রুপে হ্রাস পায়। তাহলে ইলেকট্রন আসক্তি এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা না? ফ্লোরিনের বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়, ইলেকট্রন আসক্তি ক্রমটা এরকম ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই ব্যতিক্রমটা কেন হচ্ছে? ক্লোরিনের কেন ফ্লোরিনের থেকে বেশি বলো? ক্লোরিনের কেন ফ্লোরিনের থেকে বেশি? এর পিছনে রেজান হচ্ছে ফ্লোরিনের আকার ছোট। এখন সাইজ ছোট হইলে একটা সমস্যা আছে, ও আসলে নরমালি বাইরে থেকে ইলেকট্রন নিতে চায় না, আকার ছোট মানে জায়গা কম। তাহলে ও বলে যে আমি বাইরে থেকে ইলেকট্রন নিব না, নেয় না এমন না, নেয়, ব্রোমিনের থেকে নেওয়ার আগ্রহ বেশি, আয়োডিনের থেকে আগ্রহ বেশি, কিন্তু ওই জন্য আগ্রহ সামান্য কমে যায়, যার জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি একটু বেশি হয়ে গেছে। তো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কিন্তু এই ব্যতিক্রম দেখা যায় না, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কিন্তু এরকম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফলে তড়িৎ ঋণাত্মকতা এইটা, কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এই ব্যতিক্রমটা তুমি দেখতেছো, কিন্তু অন্যান্য জায়গায় ব্যতিক্রম দেখা যায় না। যেমন এই যে ও সার সেলেটি পচা, পড়ছো না? ও সার সেলেটি পচা, এই যে ও সার সেলেটি পচা, দেখো এখানে একটু খেয়াল করো, এখানে ইলেকট্রন আসক্তির ক্রম কিন্তু ঠিক আছে, এখানে ইলেকট্রন আসক্তির যে ক্রম ও সার সেলেটি পচা এখানে কিন্তু ঠিক আছে। ওকে, তো এখন একটু চলে আসি, আমরা একটু এখানে চলে আসি, কই গেল? তাহলে আমরা গ্রুপ 16 আর গ্রুপ 17 এর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির যে ক্রম সেই ক্রমটা একটু দেখব গ্রুপ 16 এবং গ্রুপ 17 এর ক্ষেত্রে, গ্রুপ 16 এবং গ্রুপ 17 এর ক্ষেত্রে। ও আচ্ছা, এখানে না ঠিক নাই, এখানে অক্সিজেন একটা ব্যতিক্রম। অক্সিজেন একটা ব্যতিক্রম কেন? ওই একই কারণ, যে ফ্লোরিনের ক্ষেত্রে যেমন হয়েছিল যে ফ্লোরিনের আকার ছোট, অক্সিজেনের ক্ষেত্রে আকার ছোট, তাই অক্সিজেনের ক্ষেত্রে ব্যতিক্রমটা, মানে অক্সিজেন সবার শেষে চলে আসছে।
ফ্লোরিন তো ক্লোরিনের পরেই ফ্লোরিন আসছিল, মানে ক্লোরিন এক ধাপ পিছাই ছিল, আর অক্সিজেনের ধাপ চলে আসছে সবার শেষে। কেন? কারণ অক্সিজেনের আকার ছোট। তো এই হচ্ছে ঘটনা। এখন আসো, খুবই চমৎকার একটা জায়গায় চলে আসছি, এই জায়গাটা একটু মনোযোগ দাও। এখন একটু চলে আসো, এই জায়গাটা একটু মনোযোগ দাও। কোন মৌলের ইলেকট্রন আসক্তির মান যত বেশি, তাইলে ইলেকট্রন আসক্তি কিভাবে বেশি হচ্ছে তুমি অলরেডি জানো, যে একই গ্রুপে ইলেকট্রন আসক্তি কমে, ফলে আমরা এভাবে বলতে পারি একই গ্রুপে ইলেকট্রন আসক্তি কমতেছে, তাহলে গ্রুপের উপরের দিকের ইলেকট্রন আসক্তি বেশি, সে মৌলটির জারণ ক্ষমতা বেশি, তাইলে গ্রুপের উপরের দিকের গুলা জারণ ক্ষমতা বেশি। ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এভাবে আসছে। এখন একটা ব্যাপার বলি, ইলেকট্রন আসক্তিতে তো ব্যতিক্রম আছে, তাই না? ইলেকট্রন আসক্তিতে ব্যতিক্রম আছে, কিন্তু জারণ ক্ষমতাতে কিন্তু ব্যতিক্রম নাই। জারণ ক্ষমতার ক্রম এরকম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তড়িৎ ঋণাত্মকতার ক্রম এটা জারণ ক্ষমতার ক্রম, এটা তড়িৎ ঋণাত্মকতার ক্রম, কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন আসক্তিতে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লিয়ার জিনিসটা? ব্যতিক্রমটা শুধু ইলেকট্রন আসক্তিতে। তো নরমালি ইলেকট্রন আসক্তিতে ব্যতিক্রম দেখা গেছে, কিন্তু নরমালি ইলেকট্রন আসক্তি বাড়লে জারণ ক্ষমতা বাড়ে। আচ্ছা, জারণ ক্ষমতা বাড়লে সে শক্তিশালী জারক হয়, তাহলে যার জারণ ক্ষমতা বেশি সে শক্তিশালী জারক। ফলে তুমি আমাকে বলো তো, এদের মধ্যে শক্তিশালী জারককে? ফ্লোরিন, কারণ ফ্লোরিনের জারণ ক্ষমতা বেশি। সবচেয়ে দুর্বল জারককে? আয়োডিন, কারণ আয়োডিনের জারণ ক্ষমতা কম। তাহলে ইলেকট্রন আসক্তি, জারণ ক্ষমতা সবকিছু হচ্ছে বাড়ে, একই পর্যায়ে একই গ্রুপে কমে, কিন্তু ইলেকট্রন আসক্তিতে ব্যতিক্রম দেখা যায়, যেটা জারণ ক্ষমতা বা তড়িৎ ঋণাত্মকতাতে দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, এই যে ইলেকট্রন আসক্তি বেশি হলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, মানে এরা সবাই একই গোয়ালের গরু। ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, জারণ ক্ষমতা সবকিছু একই গোয়ালের গরু, মানে সবকিছু যদি বাড়ে সবার বাড়বে, কমলে সবার কমবে। জাস্ট ইলেকট্রন আসক্তিতে কি ব্যতিক্রম দেখা যায় 16 আর 17তে, এটা একটু খেয়াল রাখবা। 16 আর 17তে ইলেকট্রন আসক্তিতে কি ব্যতিক্রম দেখা যায় সেটা একটু খেয়াল রাখবে, এবং কেন ব্যতিক্রম দেখা যায় সেটা কিন্তু আমরা দেখছি। এখন আমরা যেটা পড়তে চাই সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। একটু চলে আসো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে এখানে কয়েকটা মৌল আছে, এই মৌলগুলার ইলেকট্রোনেগেটিভিটি আগে এখানে শিখবা। দেখো কোন মৌলগুলোর ইলেকট্রোনেগেটিভিটি তোমাকে শিখতে হবে। আমরা আজকে পড়বো হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ, তারপরে ধাতব ধর্ম, অক্সাইড গুলা। আমরা আজকে রাসায়নিক বন্ধন যেটা, সেটা আসলে আজকে পড়তেছি না, বন্ধনটা পড়বো হচ্ছে আগামীকাল, ঠিক আছে? এটা হাজারি স্যারের বই পড়ানো হচ্ছে ভাইয়া, একটু বুঝছি, ক্লিয়ার, গুড। এখন চলে আসো, আমরা একটু এই জায়গায় চলে আসি। এখানে তুমি শিখবা কোনগুলো একটু খেয়াল করো ভাইয়া। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটা শিখতে হবে ফার্স্টে। এখানে আছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর সালফার, ঠিক আছে? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, আর এখানে হাইড্রোজেনটা, ঠিক আছে? এই হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা শেখা বা শিখতে হবে। তাহলে আবারও বলি, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আবার এগুলো। এখন একটা জিনিস তুমি বেসিক জিনিস বুঝো, যে তড়িৎ ঋণাত্মকতা এদিক থেকে এদিকে বাড়ে, এদিক থেকে এদিকে কমে। দেখছো 2.5, 3, 3.5, 4, আবার 4, 3, 2.8, 2.5, 2.8, 2.5। তাহলে এখানে এইভাবে মনে রাখা যায়, দেখো সিএসআই, কার্বন, সালফার, আয়োডিন, এই তিনটা হচ্ছে 2.5। তার আগে এইচপি ল্যাপটপ আছে না, এটা হচ্ছে 2.1, হাইড্রোজেন, ফসফরাস 2.1, কার্বন, সালফার, আয়োডিন হচ্ছে 2.5, এনসিএল হচ্ছে 3.0, মানে নাইট্রোজেন আর ক্লোরিন, অক্সিজেন 3.5, আর ফ্লোরিন হচ্ছে 4। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কে? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কে বলো? ফ্লোরিন। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক কে? সিজিয়াম। সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক কে? সিজিয়াম। সোডিয়ামের কত? 0.9, সোডিয়ামটা হচ্ছে 0.9, এইচপি 2.1, সিএসআই 2.5, এনসিএল 3, অক্সিজেন 3.5, ফ্লোরিন হচ্ছে 4। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার যে ক্রম। ফলে আমরা মোটামুটি আইডিয়া পাবো না একই পর্যায়ে বাড়বে একই গ্রুপে কমবে, একই পর্যায়ে এটা বাড়ে। তাইলে এইচপি 2.1, সিএসআই 2.5, এনসিএল 3, আর অক্সিজেন হচ্ছে 3.5, অক্সিজেন হচ্ছে 3.5। এখানে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য দেখাইছে।
ইলেকট্রন আসক্তি কি জিনিস জানো, যে ইলেকট্রনের প্রতি আগ্রহ, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, এটার একক কিলোজুল পার মোল। আর তড়িৎ ঋণাত্মকতা যেটা, এইটার ক্ষেত্রে হচ্ছে সহজ ভাষায় খেয়াল করো, সোডিয়াম আর ক্লোরিন, ধরো এরা যখন বন্ধন তৈরি করছে, আচ্ছা না এখানে একটা ব্যাপার আছে, আয়নিক বন্ধনের ক্ষেত্রে এটা হয় না, সমযোজী বন্ধনের ক্ষেত্রে হয়। ধরো ক্লোরিন ক্লোরিন, ধরো যে কোনো একটা সমযোজী বন্ধন, ঠিক আছে, তো সমযোজী বন্ধনে যখন ইলেকট্রন শেয়ার করে, যে কোনো একটা সমযোজী বন্ধনে যখন ইলেকট্রন শেয়ার করছে, মানে দুটো অধাতুর মধ্যে হচ্ছে সমযোজী বন্ধন। তো ধরো কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ কার্বন আর অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন হচ্ছে, ধরো এরকম। তো এখানে কি হচ্ছে বলতো, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কত বলো, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5, অক্সিজেনের 3.5। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে এই যেখানে ইলেকট্রন শেয়ার করছে এদেরকে নিজের দিকে টান দেয়, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেখানে সে যে ইলেকট্রন শেয়ার করছে তাদেরকে নিজেদের দিকে টান দেয়। তাহলে এই যে টানাটানিটা, এইটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ফলে এই টানাটানিকে তুমি এভাবে বলতে পারো যে এটা হইতে পারে 2, 3, 4 এরকম। আর এখানে ইলেকট্রন আসক্তি হচ্ছে কিলোজুল পার মোল, এখানে কিন্তু ওরকম কিছু নাই 2.2 কেজি এরকম কিছু নাই, 2, 3, 4 এরকম। এখন একটু চলে আসো, ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা দুইটাই সেম, একই পর্যায়ে বাড়ে একই গ্রুপে কমে, একই পর্যায়ে বাড়ে একই গ্রুপে কমে। তবে ইলেকট্রন আসক্তিতে কিন্তু ব্যতিক্রম আছে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তুমি হচ্ছে ব্যতিক্রম দেখছো। এখন আসো এখানে জিনিসটা খেয়াল করো, যে ইলেকট্রন আসক্তি আর জারণ ক্ষমতা জিনিসটাও সেম, যে ইলেকট্রন আসক্তি বাড়লে জারণ ক্ষমতা বাড়বে, তড়িৎ ঋণাত্মকতা বাড়লেও জারণ ক্ষমতা বাড়বে। কিন্তু ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শুধুমাত্র ফ্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শুধুমাত্র ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম আছে, এতটুকুই। এখন চলে আসো আমরা একটু ধাতব ধর্ম দেখি। তো ধাতব ধর্ম কি জিনিস, এই যে পর্যায় সারণীতে চলে আসছো, পর্যায় সারণী দেখলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা। এখানে যদিও মাঝখানে একটু বাদ দিয়ে দিছে, বুঝছো, মাঝখানে কিছু জিনিস বাদ দিয়ে দিছে, মানে গ্রুপ 1, 2 এখানে আসলে 3 থেকে 12 নম্বর গ্রুপটা বাদ দিছে, এখানে 18 নম্বর গ্রুপে চলে আসছে। এখন একটু খেয়াল করো ধাতব ধর্মর জিনিসটা কি। তুমি জানো একই গ্রুপে ধাতব ধর্ম বাড়ে, একই গ্রুপে ধাতব ধর্ম বাড়ে, আবার একই পর্যায়ে কমে। তাহলে বলো তো, এই দিক থেকে এদিকে যদি আসি তাহলে ধাতব ধর্ম বাড়বে না? বাড়বে। যেহেতু এদিক থেকে এদিকে কমে তাহলে এদিক থেকে এদিকে বাড়বে, আবার এদিকেও বাড়ে। তাহলে ধাতব ধর্ম সবচেয়ে বেশি হবে কোন কোন জায়গার? ফ্রান্সিয়ামের। তারপর বেশি হবে সিজিয়ামের। কিন্তু আমি যদি বলি কিন্তু ফ্রান্সিয়াম হচ্ছে স্থায়ী না, স্থায়ী না। তো আমি যদি বলি সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার, তাহলে বলতে হবে ফ্রান্সিয়ামের। কিন্তু যদি বলি স্থায়ী যারা, তাদের মধ্যে সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার, তখন বলবা সিজিয়াম। স্থায়ী স্থায়ী বললে সিজিয়াম, আর যদি এমনি জিজ্ঞেস করি সবচেয়ে বেশি কার, তাইলে বলতে হবে ফ্রান্সিয়াম। ক্লিয়ার জিনিসটা? তাহলে ধাতব ধর্ম এদিকে বাড়ে, আবার এদিক থেকে এদিকে বাড়ে, খুব সিম্পল। এখানে আছে অধাতু আর এদিকে আছে ধাতু, ফলে এদিকে তো ধাতব ধর্ম বাড়বে আর এদিকেও ধাতব ধর্ম বাড়ে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে সবচেয়ে বেশি ধাতব স্থায়ী, সবচেয়ে সক্রিয় ধাতব হচ্ছে সিজিয়াম, আর নরমালি সবচেয়ে সক্রিয় ধাতু ফ্রান্সিয়াম। সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম। এই যে এখানে এই জিনিসটাই লেখা আছে, এই যে দেখো ফ্রান্সিয়াম হলো সবচেয়ে সক্রিয়, আর যদি বলে স্থায়ী সবচেয়ে সক্রিয় কে, সেটা বলতে হবে সিজিয়াম। এখন একটু চলে আসো, এখানে 6টা যে কি বলা যায় আমাদের সেমিকন্ডাক্টর, এই 6টা সেমিকন্ডাক্টরের কথা আমরা এর আগেও বারবার পড়ে আসছি, এটা একটু খেয়াল করতে হবে যে 6টা হচ্ছে সেমিকন্ডাক্টর। এখন এখানে আরেকটা জায়গায় চলে আসছি, এই জায়গাটা একটু খেয়াল করো। এখানে যেটা বলছে যে মৌলের ধাতব ধর্ম যত বেশি হবে, ধরো একই গ্রুপে এই যে বলতেছে যে সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার? সিজিয়ামের। সবচেয়ে কম ধাতব ধর্ম কার? লিথিয়ামের। কারণ একই গ্রুপে সবার উপরে লিথিয়াম, সবচেয়ে নিচে হচ্ছে সিজিয়াম। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি ধাতব ধর্ম সিজিয়ামের, সবচেয়ে কম লিথিয়ামের। তো ধাতব ধর্ম যত বেশি হবে বিজারণ ক্ষমতা তত বেশি হবে। তাহলে এর ধাতব ধর্ম বেশি, এর বিজারণ ক্ষমতা বেশি, মানে এ শক্তিশালী বিজারক। তাহলে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিজারক কে? সিজিয়াম। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিজারক কে ভাইয়া? সিজিয়াম। ঠিক একইভাবে দেখো, অধাতব ধর্ম যত বেশি, জারণ ক্ষমতা যত বেশি, ওই মৌলটি তত প্রবল জারক হবে, ওই মৌলটি তত প্রবল জারক হবে। যেমন এটা ক্লোরিনের ক্ষেত্রে সত্য, তাই না? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার,
ক্লোরিন আর্গন। তো যত এদিকে আসতেছো তত অধাতব ধর্ম বাড়তেছে, ফলে এখানে সবচেয়ে অধাতব হচ্ছে আর্গন বাদ, সবচেয়ে অধাতব ক্লোরিন, সবচেয়ে শক্তিশালী জারক ক্লোরিন, সবচেয়ে বেশি জারণ ক্ষমতা ক্লোরিনের, সবচেয়ে বেশি জারণ ক্ষমতা হচ্ছে ক্লোরিনের। এখন আসো, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তির উপর উপশক্তি স্তরের প্রভাব। অর্থাৎ খুব সহজ ভাষায় ডি উপশক্তি স্তরের যে ইলেকট্রনগুলা তাদের আয়নীকরণ শক্তি বেশি, মানে ওই ইলেকট্রনগুলোকে বাইর করতে তোমার শক্তি বেশি খরচ হবে। কেন তোমার মনে আছে? তোমার মনে আছে কিনা ওই যে শিল্ডিং ইফেক্ট পড়ছিলাম? দেখো এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এখানে ধরো এস অরবিটালের ইলেকট্রন বেগ আছে, এটা এস ধরো, এরপরে পি আছে, এটা ধরো ডি আছে, এটা এফ আছে, মানে এফ অরবিটালের ইলেকট্রন মেঘ। তো এরা এই ইলেকট্রন মেঘগুলা এই বাধা দেয় আকর্ষণে। তো এখানে এই ইলেকট্রন মেঘের শিল্ডিং বেশি, এখানে শিল্ডিং বেশি মানে বাধা বেশি, এই পিতেও বাধা বেশি আর এখানে বাধা কম। ফলে এই নিউক্লিয়াস এফ অরবিটালের বা ডি অরবিটালের ইলেকট্রনগুলোকে বেশি আকর্ষণ করে। তাহলে বলতো, এদেরকে যদি বেশি আকর্ষণ করে তাহলে এদের ইলেকট্রনগুলোকে আয়নে পরিণত করতে তোমার বেশি কষ্ট হবে না? ডি আর এফ অরবিটালের ইলেকট্রনগুলোকে যদি নিউক্লিয়াস বেশি আকর্ষণ করে তাহলে এদের ইলেকট্রনগুলোকে আয়নে পরিণত করতে তোমার বেশি কষ্ট হবে না? তাহলে আয়নীকরণ শক্তি বেশি হবে। এই জন্য ডি উপশক্তি স্তরের ইলেকট্রনগুলোর আয়নীকরণ শক্তি বেশি, তারপর পি, তারপর এস। আচ্ছা ঠিক আছে। ঠিক একইভাবে তুমি দেখো পূর্ণ উপশক্তি স্তর, কোন উপশক্তি স্তর ফুল, ধরো পি অরবিটালে 6টা থাকতে পারে, 6টাই আছে, তাইলে ও কি ইলেকট্রন ছাড়তে চাইবে না, ফলে ওকে আয়নে পরিণত করতে সবচেয়ে বেশি কষ্ট হবে। অর্থাৎ পূর্ণ উপশক্তি স্তরের ইলেকট্রনকে আয়নে পরিণত করতে সবচেয়ে বেশি কষ্ট, ফলে এদের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তারপর অর্ধপূর্ণ উপশক্তি স্তরগুলোর আয়নীকরণ শক্তি বেশি, তারপর হচ্ছে আংশিক পূর্ণ উপশক্তি স্তরের আয়নীকরণ শক্তি বেশি, তারপর হচ্ছে আংশিক পূর্ণ উপশক্তি স্তরের আয়নীকরণ শক্তি বেশি। এখন আসো, এটা আমাদের কাছে শেষ। তাহলে এই যে ব্যাপারটা, এটা আমরা কি বললাম? শিল্ডিং। শিল্ডিংটা বোঝা গেছে। শিল্ডিং হচ্ছে সহজ ভাষায় বাধা। তো এস অরবিটালে এই বাধাটা বেশি, এই জন্য ওই বাধাটা থাকে বলে নিউক্লিয়াসের সাথে এস অরবিটালের ইলেকট্রনের যে আকর্ষণ, ওই বাধার জন্য ওই আকর্ষণটা একটু কমে যায়, বা পি অরবিটালের ইলেকট্রনের সাথে যে আকর্ষণ সেটা একটু কমে যায়। কিন্তু সেই জিনিসটা ডিআরএফ এর সাথে বেশি, কারণ ডিআরএফ এর ইলেকট্রন মেঘগুলা বাধা কম দেয়, তাই নিউক্লিয়াসের ইলেকট্রন বেশি ভালোবাসায় কি বলা যায় আকৃষ্ট হয়। আচ্ছা, এখন অক্সাইড। তো অক্সাইডের যে জিনিসটা সেটা আমরা গতকাল পড়ছি, মানে ফার্স্ট ক্লাসেই মনে হয় অক্সাইডটা শিখছিলাম। ফার্স্ট ক্লাসে অক্সাইড শিখছিলাম না বলো? ফার্স্ট ক্লাসে কিন্তু এই অক্সাইড জিনিসটা দেখছি, যে আমরা অলরেডি জানি যে একই গ্রুপের অক্সাইডগুলা হচ্ছে ক্ষারধর্মী হবে। একই পর্যায়ের অক্সাইডগুলা, মানে একই গ্রুপে যত নিচে আসবা তত ক্ষার ধর্ম বাড়বে। একই পর্যায়ের যে অক্সাইডগুলা, যত একই পর্যায়ে বাম থেকে ডানে আসতে থাকবা তত অম্লধর্ম বাড়তে থাকবে। চলো আমরা একটু দেখি। দেখো, প্রথম কথা পর্যায় সারণী দেখো, এ হচ্ছে পর্যায় সারণী। পর্যায়ে এরা ধাতু, তো প্রথমত ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। আর ধরো এই নাইট্রোজেন অধাতু, অধাতুর অক্সাইড অম্লধর্মী। প্রথম পয়েন্ট এইটা, অত অধাতু অত অম্লধর্মী, ধাতু ক্ষারধর্মী, প্রথম পয়েন্ট। 2 নাম্বার, একই পর্যায়ে এদিক থেকে এদিকে আসো অম্লধর্ম বাড়ে, কারণ এখানে ধাতু থেকে অধাতুর দিকে যায়, ফলে এদিকে অম্লধর্ম বাড়ে। আবার একই গ্রুপে নিচে আসলে অম্লধর্ম কমে, ক্ষারধর্ম বাড়ে। তাহলে একই গ্রুপে ক্ষারধর্ম বাড়ে, তো লিথিয়াম অক্সাইডের থেকে সোডিয়াম অক্সাইড বেশি সবল ক্ষার। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে উভধর্মী। তো ক্ষারধর্মী আর অম্লধর্মীর মাঝখানে কিছু উভধর্মী অক্সাইড আছে, যেমন লিথিয়াম অক্সাইড ক্ষারধর্মী, হ্যাঁ, বেরিয়াম অক্সাইড ক্ষারধর্মী, বেরিয়াম অক্সাইড অম্লধর্মী, কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী। কিন্তু এই মাঝখানে বেরিলিয়াম অক্সাইডটা উভধর্মী। ঠিক আছে, দেখো যত এদিকে আসবা তত অম্লধর্ম বাড়বে। দেখো এটা সবল ক্ষার সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড দুর্বল ক্ষার, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী মৃদু অম্ল, এটা বেশি অম্ল। ঠিক আছে, এখানে আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে অধাতুর দুটি অক্সাইডের বেলায় উচ্চ জারণ সংখ্যার অক্সাইডটা বেশি অম্লধর্মী। তাহলে ধরো দুইটা অধাতু আছে, তাহলে দুইটাই অম্লধর্মী অক্সাইড,
তাহলে তুমি হিসাব করবা কার জারণ সংখ্যা বেশি। যার জারণ সংখ্যা বেশি তার অম্লধর্ম বেশি, যার জারণ সংখ্যা বেশি তার অম্লধর্ম বেশি। আবারও বলি, দুইটা অধাতু আছে, সেখানে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা হিসাব করবা, যে মৌলের জারণ সংখ্যা বেশি তার অম্লধর্ম বেশি। আচ্ছা, তাহলে জিনিসটা কি ক্লিয়ার? তাহলে দেখো এই যে অধাতুর অক্সাইড গুলা অম্লধর্মী, কারণ এদিক থেকে এদিকে অধাতু আসে। আচ্ছা, তো এই জিনিসটাই দেখলাম, এইটাই দেখতেছিলাম। তাহলে দেখো এই যে ফলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যারা অম্লধর্মী অক্সাইড তারা কিন্তু সবল অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। যারা মৃদু অম্লীয় অক্সাইড তারা মৃদু অম্ল তৈরি করে। তাইলে যারা অম্লধর্মী মানে সবল অম্ল, মানে অম্লীয় অক্সাইড হিসেবে সবল, তারা সবল অ্যাসিড তৈরি করে। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, এই তৈরি করতেছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড কিন্তু একটা দুর্বল অ্যাসিড, কারণ কার্বন ডাই অক্সাইড অতটা শক্তিশালী অম্লীয় অক্সাইড না। আবার এখানে চলে আসো নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এখানে নাইট্রোজেনের জারণ মান দেখছো +5। তাহলে এ হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে। নাইট্রিক অ্যাসিড বেশ শক্তিশালী একটা অ্যাসিড। তাহলে নিম্ন জারণ সংখ্যার অধাতব অক্সাইড সাধারণত নিরপেক্ষ হয়। তাহলে এই যে এরা হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ অক্সাইড মনে আছে, কোনো পানি নাই, পানিও নিরপেক্ষ অক্সাইড। তাহলে এই চারটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। তাহলে যাদের জারণ সংখ্যা কম তারা নিরপেক্ষ অক্সাইড। এখন একটু চলে আসো, আর যাদের জারণ সংখ্যা যত বেশি সে তত অম্লীয় অক্সাইড। যার জারণ সংখ্যা, আমরা গতকাল কিন্তু প্রথম ক্লাসে উভধর্মী অক্সাইড, অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ, সুপার অক্সাইড, পার অক্সাইড সবগুলো একসাথে পড়ছি। তাহলে প্রথম ক্লাসটা অবশ্যই অবশ্যই করে নিবা, তাহলে হচ্ছে আমাদের অক্সাইড নিয়ে আর কোনো সমস্যা থাকতেছে না। এখন এই যে চলে আসো, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, আর অধাতুর অক্সাইড অম্লধর্মী, আগে থেকে জানি। এখানেও একটা ব্যবহার আছে, অক্সাইডের ব্যবহার। ম্যাগনেসিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা অটোমোবাইল স্পার্ক প্লাগ, অটোমোবাইল স্পার্ক প্লাগ। আর উচ্চ তাপমাত্রার ইলেকট্রিক হিটার এই জায়গাগুলোতে ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হয়, মানে বিদ্যুৎ, মানে যেন ওটা ইলেকট্রিসিটি ক্যারি না করে। আর সিলিকার কথা তুমি জানো, সিলিকন ভ্যালি নামে একটা জায়গা আছে আমেরিকাতে। তো এই যে মোবাইল, কম্পিউটার যাই বলো সবগুলোতে সিলিকন চিপ লাগে। তো সিলিকা, বর্তমান পৃথিবী চলতেছে সিলিকার উপর দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান। আর প্রধান তিনটা বাণিজ্যিক অ্যাসিড হচ্ছে সালফিউরিক, নাইট্রিক আর ফসফরিক অ্যাসিড। প্রধান তিনটা বাণিজ্যিক অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড। এখন চলে আসো, এখানে কিছু অক্সাইডের কথা বলছে, কিছু উভধর্মী অক্সাইড। এই যে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, টিন লেড। যদিও আমি তোমাকে সবগুলো উভধর্মী অক্সাইড কিন্তু একসাথে শিখাইছি, সবগুলো উভধর্মী অক্সাইড একসাথে শিখাইছি। তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আজকের ক্লাস হচ্ছে এখানে শেষ। তাহলে আজকে আমরা পর্যায়বৃত্ত ধর্মটা শেষ করলাম, কালকে আমরা রাসায়নিক বন্ধনটা পড়ে ফেলবো, কালকে বা কখন আমি বলে দিচ্ছি। তো আজকের ক্লাস এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।